আপনারা দেখবেন যে যে পড়াশোনা করুক বা না করুক, প্রস্তুতি থাকুক বা না থাকুক, এখানে 3 থেকে 4 লাখ পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেই। ৭৮,০০০ টাকা স্কেল হলো তার দিন শেষে গিয়ে বা মাস শেষে গিয়ে তার স্যালারি কিন্তু ১.৫ লাখ টাকা 1.5 লাখ টাকা plus। এবং এই যে ব্যক্তিগত কর্মকর্তা যারা নিয়োগ হয় সেখানে কিন্তু যে স্বাক্ষরলিপিটা দরকার হয়। পুরো সিলেবাস কভার করা সম্ভব হবে না, এই জন্য যথেষ্ট সময় দিতে হবে। এবং চেঞ্জিং সেন্টেন্স যেটা গুরুত্বপূর্ণ, আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টস অফ স্পিচ। ইংলিশের মধ্যে প্রাণ মানে ৭১ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সংবিধান প্রণয়ন যেটা হয়ে থাকে। আসসালামু আলাইকুম, বিদ্যালয় ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাতে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং আমার সাথে আছেন আনোয়ারুল ইসলাম। আজকে একটা বিশেষ লাইভে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাওয়া। আপনারা জানেন ইতিমধ্যে অনেক সরকারি চাকরির পরীক্ষা হয়ে গেছে, বিশেষ করে বহুল আলোচিত বিসিএস পরীক্ষা, সেই সঙ্গে প্রাইমারি 3টা ধাপের পরীক্ষা এবং কি নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা। 3টা পরীক্ষা শেষ, সামনে আছে নিবন্ধন লিখিত পরীক্ষা। এবং এই পাশাপাশি 11 থেকে 20তম গ্রেডের অনেক পরীক্ষা প্রতিনিয়তই হয় এবং আগামীতেও হবে। চলমান সার্কুলার আছে, চলমান পরীক্ষা আজকে কিন্তু লাস্ট ডেট। তো আজকে আমরা আলোচনা করব সেই সকল বিষয়গুলো নিয়ে, অর্থাৎ শূন্য থেকে একদম শূন্য, যে যারা পরীক্ষা দিয়েছেন, কেউ হয়তো নিবন্ধনে পরীক্ষা দিয়েছেন, কেউ প্রাইমারিতে দিয়েছেন, কেউ বিসিএসও দিয়েছেন, বাট দেখা যাচ্ছে যে আপনার প্রস্তুতি এলোমেলো ছিল। যেভাবেই হোক না কেন আপনি কোনোটাতেই হয়তো বা এরকম অনেকেই আছেন যে আপনি কোনোটাতে উত্তীর্ণ হতে পারেন নাই। প্রাইমারি তো শেষ, একদম তো রেজাল্টই শেষ, হয়তো যারা প্রাইমারিতে একদম ফেল করেছেন, ব্যর্থ করেছেন। এরপরে নিবন্ধনে যদিও রেজাল্ট পাবলিশড হয় নাই, তারপরেও এরকম অনেকে আছেন যে সন্দিহান যে হতে পারে কি হতে পারে না, হ্যাঁ আমার পাস হবে নাকি হবে না, এরকম সন্দিহান অনেকে আছে। এরপর বিসিএস ও কিন্তু সেম ক্যাটাগরি, অনেকেই জানে যে আসলে পাস হবে নাকি হবে না, এটা কিন্তু আগে থেকে হিসাব করে সবাই বলে কিন্তু বোঝা যায়। তো আজকের আলোচনা হচ্ছে সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা সন্দিহান রয়েছেন, মানে একদম বেসিকটা ক্লিয়ার না, অর্থাৎ শূন্য থেকে আপনার প্রস্তুতি শুরু করবেন। এই শূন্য থেকে কিভাবে একটা চাকরির প্রস্তুতি শুরু করা যেতে পারে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে। বিশেষভাবে কথা বলবো যে কোনো একটা সরকারি চাকরি, সেটা হতে পারে আপনার বিসিএস, হতে পারে আপনার হচ্ছে যে 11 থেকে 20 গ্রেড, যে কোনো চাকরি হতে পারে। তো চলুন আমরা ক্ষেত্রগুলো দেখে আসি, কি বলেন? আমরা দেখার চেষ্টা করি যে আজকে আমাদের কি কি বিষয়গুলো রয়েছে। আমাদের প্রথমে আমরা কথা বলবো বর্তমান চাকরির ক্ষেত্র সমূহগুলো। আচ্ছা, আমরা বর্তমানে যে ক্ষেত্রগুলো যদি লক্ষ্য করি, আমাদের সরকারি চাকরির যদি হিসাব করি, সেখানে সবচেয়ে বড় যে ক্ষেত্রটি সেটি হচ্ছে আমাদের বিসিএস পরীক্ষাটি। এবং এইখানে আপনারা দেখবেন যে যে পড়াশোনা করুক বা না করুক, প্রস্তুতি থাকুক বা না থাকুক, এখানে 3 থেকে 4 লাখ পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেই। কিন্তু এরাই পরবর্তীতে এইখানে ভাগ হয়ে চলে আসে প্রাইমারিতে, এনটিআরসিতে, ব্যাংকে, 11 থেকে 20তম গ্রেডে। এই ধাপগুলো আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য যে চাকরির কোন ক্ষেত্রটা কিরকম। স্যার আপনাদেরকে একটু বুঝিয়ে বলবেন বিস্তারিত আলোচনাটা, যে আমরা কোন চাকরির জন্য কিরকম প্রিপারেশন হলে আমরা কিভাবে আগাতে পারবো একদম শূন্য থেকে। আমরা নির্দিষ্ট একটা ধরবো, তবে আজকে শুধুমাত্র আমরা এখানে একটু টপিকগুলো দেখানোর চেষ্টা করছি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ডিমান্ডফুল জব আমরা ধরেই নিই যে বিসিএস ক্যাডার ডিমান্ডফুল, যেটাকে আমি বলে যাচ্ছি। হ্যাঁ, এটা অবভিয়াসলি ডিমান্ডফুল, মেনে নিতেও হবে। তবে এটার পাশাপাশি বিসিএস ক্যাডার তো সবাই হতে পারে না। বিসিএস ক্যাডার প্রত্যেকটা বিসিএস থেকে সর্বোচ্চ 2000, 1800 বা এখানে আবার জেনারেল অনেক কম। হ্যাঁ, তো এরকম ক্যাডার হয়ে থাকে। কিন্তু প্রতি বছর তো লাখ লাখ স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে, তাহলে এতগুলো স্টুডেন্ট, চাকরি ক্ষেত্রটাও অনেক কম। তো এই বিসিএস তো হয় দেখাচ্ছে 2000, 2K, হ্যাঁ ধরলাম এভারেজ, হ্যাঁ প্লাস মাইনাস 2K, 2000 জন শিক্ষার্থী যারা ক্যাডার হয়ে বের হচ্ছে। কিন্তু এর পাশাপাশি দেখবে প্রতিনিয়ত কিন্তু ব্যাংকের সার্কুলার প্রতিনিয়তই বড় সার্কুলার আসছে, কিন্তু বড় সার্কুলার। এবং এখানে একটা ব্যাপার আছে, দেখবেন যে প্যানেল হচ্ছে এখানে একটা বড় সুযোগ, এখানে অনেক বড় একটা সুযোগ। 1 বছর পরেও কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি পরীক্ষা টিকলেন, ভাইবা দিলেন, আমার চাকরি হয় না, নো প্রবলেম, 1 বছর পরেও আপনি টানতে পারেন। হঠাৎ শুনলেন আপনার চাকরি হয়ে গেল। তো এরকম ভাবে ব্যাংকে একটা সুযোগ রয়েছে। এরপরে আরেকটা অপরচুনিটি বর্তমান সময়ে খুবই আলোচিত এবং খুবই ভালো একটা অপরচুনিটি হচ্ছে প্রাইমারিতে। আপনারা জানেন ইতিমধ্যে প্রাইমারি কিন্তু এটা বিষয়টা সার্কুলার, এখনো যদিও নিয়োগ প্রক্রিয়া সকল ধাপে শেষ হয়নি। প্রথম ধাপ শেষ হয়েছে, দ্বিতীয় ধাপ বাকি আছে, ভাইবাটা সে দ্বিতীয় ধাপে রেজাল্ট বাকি পাবলিশ করবে, হয়তো কিছুদিনের মধ্যে পাবলিশ করবে। তৃতীয় ধাপের ভাইবা নেওয়ার জন্য ডেট প্রকাশিত হয়েছে, কাগজপত্র জমা দেওয়ার ডেট হয়ে গেছে, কাগজপত্র জমা দেওয়ার ভাইবারও ডেট হয়েছে 9 তারিখ থেকে, মনে হয় 9 তারিখ থেকে, আগামী মানে এই মে মাসের 9 তারিখ থেকে তৃতীয় ধাপের ভাইবা শুরু হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে যে প্রাইমারি হয়ে গেল, এরপর দেখেন এনটিআরসি আমাদের প্রিলিমিনারি শেষ, এনটিআরসি কি হবে, লিখিতটা হবে। এখন লিখিত হবে, তো প্রিলিতে যারা পাস করবেন তারা লিখিত বিবেচনা নেবেন। এর পাশাপাশি দেখবেন এখানে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমি বলবো এখানে 11 থেকে 20 গ্রেড, এখানে সর্বোচ্চ সংখ্যক
চাকরি হয় এখানে। এবং এইটার সার্কুলার সারা বছর থাকবেই, থাকবেই, সারা বছর থাকবেই, কোনো মিস আপনি নেই। বিসিএস এর সার্কুলার এখন আর নাই, আপনি চাইলেও এখন 47 বিসিএস আবেদন করতে পারবেন না। এইটা আমি যদি বছরে একবার হবে, বছরে একবার হবে, হ্যাঁ? বছরে একবার। তো প্রাইমারিও কিন্তু বছরে একবার, হ্যাঁ। মাঝে মাঝে 1.5 বছরে একবার। 1.5 বছরে একবার। তবে হ্যাঁ, এবার 24 সালে কিন্তু প্রাইমারি সার্কুলার রয়েছে, সম্ভাবনা রয়েছে। অথবা বছরের শেষের দিক হলো সার্কুলার এটা আসবে। পাশাপাশি নিবন্ধন দেখেন 18 নিবন্ধনের প্রিলি হচ্ছে, এটা লিখিত হবে, এরপরে ভাইবা হবে, তারপর সার্কুলার হবে, এরপরে 19। তবে 19 এর নিবন্ধনেরটাও দেখা যাচ্ছে এই বছর না আসলেও সামনের বছর শুরুর দিকে চলে আসবে, নিবন্ধনটা পেয়ে যাবেন। হ্যাঁ, মানে মোটামুটি বলতে পারি এইটাও বছরে বা 1.5 বছরে একবার হয়। হ্যাঁ। আর এই যেটা, এটা মনে করেন প্রতি সপ্তাহে হয়, প্রতিদিন হয় এই সার্কুলারটা। হ্যাঁ, এবং এটার প্রায় পরীক্ষা প্রতি শুক্র শনিবার পরীক্ষা থাকবে, শুক্রবার এবং শনিবার বিভিন্ন পরীক্ষা থাকবে। তো আপনি সকল পরীক্ষা দিবেন না, বাট আপনার প্রিপারেশন কিন্তু আগে থেকে নিতে হবে। হ্যাঁ, তো আমরা একটু আলোচনা করব আজকে, খুবই গুরুত্বপূর্ণ এটা আনোয়ার ভাই। যে ব্যাপারটা হচ্ছে এরকম, সরকারি চাকরির বিভিন্ন গ্রেড রয়েছে। আমরা জানি যে বাংলাদেশে পর্যন্ত কয়টা শ্রেণীর চাকরি রয়েছে? 4টা শ্রেণীর চাকরি রয়েছে। 4 শ্রেণীর চাকরি রয়েছে। এটাকে বলছি প্রথম শ্রেণীর চাকরি, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী। এই 4টা শ্রেণী একটু আলোচনা করব আমাদের সবার মাঝে। তো আমরা একটু কমেন্ট সেকশন দেখি কেমন আছেন আপনারা। যে আলহামদুলিল্লাহ ভালো আছে, অনেকেই মেনশন করে দিয়েছেন। হাসিবান্না, থ্যাংক ইউ ভাই। নিবন্ধন রেজাল্ট কবে দিবে? নিবন্ধন রেজাল্টটা হয়তো এই উইকেই পেয়ে যাবেন আশা করা যায়। হ্যাঁ, শীঘ্রই দিয়ে দিবে। ওকে। আচ্ছা, একজন লিখেছে স্যার আমি প্রথম ধাপে শিলা মালাকার লিখেছেন, প্রথম ধাপে ভাইবা দেওয়ার পর রেজাল্ট আসেনি, বয়স 2 বছর 8 মাস, এখন কি করব? জব দরকার একান্ত স্যার। অবভিয়াসলি যেহেতু সময় যাদের শেষের দিকে, হ্যাঁ, দেখবেন যে আপনার চাকরিটা একদম শেষ মুহূর্তে 2 বছর হাতে আছে বা 1 বছর হাতে আছে, দেখবেন ওই সময় গিয়ে কিন্তু জবের চাহিদাটা আপনার জন্য মানে খুবই নিডি হয়ে যায়, খুবই প্রয়োজন হয়ে যায়, এবং এখানে কিন্তু আদা জল খেয়ে লাগতে হয়। হ্যাঁ, পড়াশোনা করতে হবে। আমরা একটু দেখে নিব যে 4টা শ্রেণীর বেতন কাঠামোটা দেখে নিব। হ্যাঁ, এবং কি কি বেতন গেটটা রয়েছে। আচ্ছা, এটার সুবিধাটা আমি বলি আপনাদের সামনে। এটা দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে অনেকেই আমরা চাকরি অ্যাপ্লাই করি কিন্তু জানি না, বিশেষ করে যারা আমরা বিসিএস কেন্দ্রিক থাকি তারা কিন্তু অন্যান্য গ্রেড গুলো সম্পর্কে একটু কম জানি, বা আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারি না যে আমি কোন গ্রেডের জন্য অ্যাপ্লাই করব, কোনটা করব না। তো এটা এখানে ক্লিয়ার হবে আপনাদের। তো এখানে 4টা শ্রেণীর চাকরি রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো প্রথম শ্রেণীটা হচ্ছে এখানে এই যে 1 থেকে গ্রেড 9 পর্যন্ত, এটা হচ্ছে প্রথম শ্রেণীর জব, যেখানে আপনার সম্ভবত নবম গ্রেডে সরাসরি নিয়োগ হয়। নবম গ্রেডে নিয়োগ হয় সরাসরি। যে বিসিএস ক্যাডার যারা বিসিএস ক্যাডার হয় তারাও কিন্তু নবম গ্রেডে জয়েন করে, এবং কোন ক্ষেত্রে দেখবেন নন ক্যাডার নিয়োগ হয়। হ্যাঁ, মানে বিসিএস সার্কুলার ছাড়া নন ক্যাডার কিছু নিয়োগ হয়, যেটা কিন্তু আমার নবম গ্রেড। এবং এটা হচ্ছে সবগুলো কি ফার্স্ট ক্লাস, সবগুলো কি ফার্স্ট ক্লাস চাকরি। এই চাকরি দেখেন জাতীয় বেতন স্কেলটা 2009 সালে ছিল একরকম, আর 2015 সালে। তো 9 সালে মানে কি এটা বাতিল, বর্তমানে এটা নাই, বর্তমানে কার্যকর। বর্তমানে এটা হচ্ছে কার্যকর 15 সালেরটা। প্রথম শ্রেণীর চাকরি মানে গ্রেড 1 যার, তার বেতন স্কেল হচ্ছে 78,000 টাকা স্কেল। এটা 78,000 টাকা স্কেল হলো তার দিন শেষে গিয়ে বা মাস শেষে গিয়ে তার স্যালারি কিন্তু 1.5 লক্ষ প্লাস হয়ে যায়, 1,50,000 প্লাস হয়ে যায়। হ্যাঁ, প্রায় 2 লাখ ছুঁই একটা অবস্থা হয়ে যায়। আবার নবম গ্রেডের বেতন কাঠামোটা হচ্ছে 22,000 থেকে শুরু, 22,000 থেকে 53,060 টাকা, এটা নবম গ্রেডের। এবং এখানে একটা ব্যাপার আছে, হ্যাঁ, এই যে ইনক্রিমেন্ট ধাপ, যিনি প্রথম গ্রেড থাকবে তার হচ্ছে এখানে 78,000 নির্ধারিত ফিক্সড, কিন্তু যে দ্বিতীয় গ্রেডে চাকরি করবে তার বেতন কাঠামো 66,000 থেকে শুরু হবে 76,490 টাকা পর্যন্ত। এখানে ইনক্রিমেন্ট ধাপ বলা হয়েছে 4টা, মানে 4টা ধাপে তার বেতনটা ইনক্রিমেন্ট হবে। 4টা ধাপে তার বেতনটা কি হবে? ইনক্রিমেন্ট হবে। বেসিক ধরে 4টা ধাপে তার বেতনটা ইমপ্রুভ হবে আর কি। হ্যাঁ, এভাবে চলমান থাকবে। দেখেন প্রত্যেকটা ইনক্রিমেন্টে লেখা আছে পাশে যে কতগুলো ধাপে, কোন ধাপ থেকে কোন গ্রেডে কতগুলো ধাপে ইনক্রিমেন্ট হবে বেতনটা। সর্বোচ্চ বেতন ইনক্রিমেন্ট হয় 18টা ধাপে। অর্থাৎ আপনি যদি কোনো ক্ষেত্রে অফিস সহায়ক পদেও জয়েন করেন, 20তম গ্রেড যেটা আমরা পরবর্তী আলোচনা করি, যে পরবর্তী স্টেপটা আলোচনা করি, যেখানে 11 থেকে 16 পর্যন্ত এটা হচ্ছে আপনার কি তৃতীয় শ্রেণী, এবং 17 থেকে 20 গ্রেড এটা হচ্ছে চতুর্থ শ্রেণী। এই 4টা ক্যাটাগরির ক্ষেত্রে প্রত্যেকটা দেখেন এখানে 18টা পর্যন্ত ইনক্রিমেন্ট, 18 ধাপ পর্যন্ত আপনার স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে। আচ্ছা, ওখানে আমাদের 10ম গ্রেড ছিল, এটা ছিল দ্বিতীয় শ্রেণী। এটা 10ম গ্রেডটা ছিল দ্বিতীয় শ্রেণী। হ্যাঁ, 1 থেকে 9 হচ্ছে প্রথম শ্রেণী, আর 10ম গ্রেডটা আমি একটু দেখে দিই। 10ম গ্রেডটা দ্বিতীয় শ্রেণী। হ্যাঁ, বিশেষ করে আমাদের ব্যাংকের অফিসার, তারপরে ক্যাশ অফিসার, এগুলো হচ্ছে 10ম শ্রেণী। তারপরে এসআই নিয়োগ। হ্যাঁ, এগুলো আমরা আজকে ওভারঅল আলোচনা করব যে আসলে আপনি কোন ক্ষেত্রে প্রিপারেশনটা নেবেন। আমি সবথেকে কম বেতন 20তম গ্রেড, চতুর্থ শ্রেণীর একজন কর্মকর্তা। হ্যাঁ, তো
চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী যার হচ্ছে বেতন হচ্ছে মনে করেন গ্রেড হচ্ছে 20তম গ্রেড, অফিস সহায়ক, সহজ কথায় সে অফিস অফিস সহায়ক, কোনো একটা মন্ত্রণালয় কোনো একটা অধিদপ্তর অফিস সহায়ক সে। এই অফিস সহায়কের ক্ষেত্রে তার বেতনটা হচ্ছে 8,250 টাকা এবং সর্বোচ্চ বেতন হতে পারে 20,010 টাকা। এখানে কিন্তু লক্ষণীয় বিষয় 18 লেখা আছে, মানে কি এটা ইনক্রিমেন্ট ধাপ, তার বেতনটা ইনক্রিমেন্ট হবে, বৃদ্ধি পাবে, 18টা ধাপ পেয়ে বৃদ্ধি হবে। তো একজন 8,250 টাকা বেতন পেলেও সে কিন্তু বেতন 8,250 পায় না, এটা স্কেল। এটা স্কেল, স্কেল প্লাস আরো একটা কথা আছে বুঝছেন, আপনার যে এখানে স্কেল প্লাস স্কেলের 90% হচ্ছে আপনার মূল বেতন, এটা হবে বেতন আপনার। স্কেল প্লাস স্কেলের প্রায় 90%, প্রায় বলতে হয়, একটু কম বেশি করে বলা হয়, মানে প্রায় বলা হয় 90%, মানে ওখানে আপনার বাসা ভাড়া রয়েছে, হচ্ছে চিকিৎসা ভাতা রয়েছে, এরপরে টিএ দিয়ে যাকে বলি আমরা, তো বিভিন্ন রকম সরকারি অনুদান যেটাকে বলা হয়, ওটা কর্মচারী পান, মোট হয় আপনার বেতন। তো 8,250 টাকা হলো দিন শেষে গিয়ে, মাস শেষে গিয়ে আপনার বেতন যেটা, ওটা কিন্তু প্রায় 15,000 প্লাস, 15,000 প্লাস হয়ে যায়, 15,000 প্লাসে কিন্তু দাঁড়ায়। এটা হচ্ছে 20 গ্রেডের আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব যে আসলে 11 থেকে 20 গ্রেডে যে দেখলাম, 11 থেকে যে 20 গ্রেড, এই যে 11 থেকে 20 গ্রেড, এইটা নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের মুখ্য আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটা। আচ্ছা, এইখানে আমি আরেকটু বলে নিই, সেটা হচ্ছে অনেকের একটা ভুল ধারণা, সেটা হচ্ছে 11 থেকে 20 গ্রেডে অনেকগুলো অ্যাপ্লাই দেখবেন যে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাস হলে অ্যাপ্লাই করা যায়। তো উনি যদি এমএ কমপ্লিট করা থাকে, অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকে, তিনি যদি শুধুমাত্র ইন্টারমিডিয়েট দিয়ে অ্যাপ্লাই করে, উনি চাকরিটা যদি পান, তাহলে পরবর্তীতে ওনার কিন্তু পদোন্নতি পাইতে কিন্তু সমস্যা হবে। ওনার কিন্তু ওই সর্বোচ্চ উনি যে পড়াশোনাটা করেছেন সেটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে, তাহলে উনি এই ইনক্রিমেন্ট গুলো ভালোভাবে পাবেন এবং পদোন্নতিটাও ভালোভাবে হবে। এটাই আমি অনেকে যে ভুলটা করেন যে মাস্টার্স পাস করেছি কিন্তু এটা তো আমার এসএসসি পাশের চাকরি বা এইচএসসি পাশের চাকরি, তাহলে আমি এটা সার্টিফিকেটটা দিব না, আমি শুধু এসএসসি বা এইচএসসি টাই দিব। আপনার চাকরিও হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যাটা কোথায়? আপনার তো যোগ্যতা আছে প্রমোশন হওয়ার, 19 গ্রেডে আসার প্রমোশন যোগ্যতা আছে, 18 গ্রেডে আসার যোগ্যতা আছে, 17 গ্রেডে আসার যোগ্যতা আছে, তাই না? বা আরো যোগ্যতা হবে। তো এই যে মাস্টার্স কমপ্লিট যখন আপনার হচ্ছে বা অনার্স গ্রাজুয়েশন কমপ্লিট হচ্ছে, ওইটা যদি আপনি ওখানে শো করেন আবেদনের সময়, তখন কিন্তু খুব দ্রুত আপনার এটা প্রমোশনটা দ্রুত হয়। কিন্তু যদি আপনি ওটা সাবমিট না করেন, যদি লুকান সরকারের কাছ থেকে, তাহলে পাবেন না প্রমোশন হওয়াটা, তাহলে মন্থর হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু অনেক মানে ঝামেলায় পড়তে হয়। আরেকটা যে বিষয় আনার ভাই, ওই যে এটা দেখবেন প্রত্যেক চাকরির ইতে দেখবেন বিভাগীয় প্রার্থী থাকে, যে বিভাগীয় প্রার্থীর জন্য বয়স শিথিল যোগ্য, নরমালি দেয় কি যে আবেদন করতে হবে 30 বছর লাগে, কিন্তু বিভাগীয় প্রার্থী 32 দেয়, কোনো 35 দেয়। তো এনারা কিন্তু বিভাগীয় প্রার্থী হয়ে যাবে তখন, যে কোনো একটা মন্ত্রণালয় বা কোনো একটা অধিদপ্তরে, মনে করেন সে কথা খাদ্য অধিদপ্তরের একটা সার্কুলার রয়েছে, দেখবেন যখন বিভাগীয় প্রার্থীর বয়স 32 বছর বয়স পর্যন্ত শিথিল যোগ্য। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে দেন সবাইকে, কারণ আমি দেখেছি অনেকেই প্রশ্ন করেন যে স্যার বিভাগীয় প্রার্থী বলতে কি বোঝানো হয়েছে, এটা কি আমার নিজের বিভাগ নাকি আমি যেখানে চাকরি করছি সেখানে? এটা একটু ক্লিয়ার করি। বিভাগীয় প্রার্থী মানে আমার বাড়ি রাজশাহী বিভাগে, তার মানে রাজশাহী বিভাগে যেটা কি শিথিল যোগ্য না, এরকম না। ফ্যাক্টটা হচ্ছে, মনে করেন খাদ্য অধিদপ্তরে সার্কুলার হয়েছে, এখন খাদ্য অধিদপ্তরে আমি অফিস সহায়ক পদে আবেদন চাকরি করি, এখন আমি দেখা যাচ্ছে আমি কি বলে এটাকে ইন্সপেক্টর, আবেদন করব, সার্কুলার হয়েছে, আমি আবেদন করব এখানে, আমি ওইখানে যখন আবেদন করব তখন আমার বয়স 32 বছর পর্যন্ত শিথিল যোগ্য। অর্থাৎ আপনি একটা ডিপার্টমেন্টে আছেন অলরেডি, এখানে আপনি আরেকটাতে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে আপনার শিথিল যোগ্য। এটা বিভাগ বলতে এটা বোঝানো হয়ে থাকে। এটা অনেকেই আমরা বুঝি না বুঝে অনেকে প্রশ্ন করে থাকে অনেক সময়। তো আশা করি এটা ব্যাপারটা বুঝতে পেরেছেন, আশা করি। আসেন পরবর্তী যে স্টেপটা রয়েছে আমাদের 11 থেকে 20 গ্রেডে কিন্তু হিউজ চাকরি রয়েছে, প্রতিনিয়ত অনেক চাকরি রয়েছে, অনেক মন্ত্রণালয়, অনেক অধিদপ্তর, অনেক পোস্ট রয়েছে। তো আমরা আজকে আলোচনা করব সেই সকল মন্ত্রণালয় এবং সেই সকল অধিদপ্তর নিয়ে, যে কোন কোন পোস্ট গুলা হয়ে থাকে 11 থেকে 20 গ্রেড। চলুন দেখে আসি 11 থেকে 20 গ্রেড যে চাকরি পরীক্ষাগুলো হয়ে থাকে এবং যে পদগুলো। তো বর্তমান সময়ে যারা প্রাইমারি এবং নিবন্ধনে দেখাচ্ছে অনেকটাই ফেল করেছেন, মানে ব্যর্থ হয়েছেন, হয়তো বা আপনাদের পড়াশোনাটা হয়নি কোনো একটা কারণে, বা বিসিএস প্রিলিমিনারি হয়েছে বাট আসলে আশানুরূপ ফল হয় নাই বা হবেও না, এরকম আছে না? এরকম যে পরীক্ষা দিলাম স্যার দাগাইছি 150টা কিন্তু আমার 60টা গেছে ভুল, আমার মার্কস 100 নিচে চলে আসছে, অবস্থা যে স্যার পরীক্ষা দিয়ে আসছি পিএসসি তো মাইনাস কাটে, এমন মাইনাস কাটবে আমার থেকে আরো নাম্বার পায়, নেগেটিভ হতে গেলে -16 পেলাম। একটু মজা করে কথাগুলো বললাম। তো আসেন, এখন কিন্তু তাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ বা সুযোগ বলবো, এটা সুবর্ণ সুযোগ 11 থেকে 20 যে জাস্ট মানে 4 থেকে 6 মাস
জাস্ট 4টা থেকে 6 মাস। মোটামুটি সিলেবাস ধরে পড়লে এটা নির্দিষ্ট সিলেবাস নেই, কিন্তু আপনি কয়েকটা জব সলিউশন কমপ্লিট করলেই দেখবেন যে একটা সিলেবাস আপনার নিজের মধ্যেই চলে আসবে, যে এই টপিকগুলো থেকে চলে আসে, আমরা একটু গুছিয়ে দেবো। তো 11 থেকে 20 গ্রেডের যে সকল পদগুলো আছে একটু পদগুলো নিয়ে একটু আলোচনা করি, চলেন। আচ্ছা, প্রথমে অফিস সহায়ক, হ্যাঁ, এটা কিছুক্ষণ আগেই রফিক স্যার বলছিলেন যে 20তম গ্রেড। তো এই অফিস সহায়ক যে পদটি রয়েছে, এইখানে অফিস সহায়কের কাজগুলো নিয়ে একদিন ফুজাইল স্যার কিন্তু সুন্দর আলোচনা করেছেন, সেখানে কাজগুলো কি কি হয়। এটা কিন্তু এখন অনেক উচ্চ শিক্ষিত মানুষ যারা মোটামুটি অনার্স কমপ্লিট, মাস্টার্স কমপ্লিট, তারাও অ্যাপ্লাই করে। তো সুতরাং প্রতিযোগিতা কিন্তু বেড়ে যাচ্ছে আপনার। এক্ষেত্রে আপনি যদি অফিস সহায়কের জন্য অ্যাপ্লাই করেন, এটা কিন্তু 20তম গ্রেড। তো এই 20তম গ্রেড থেকে যদি আপনি ইনক্রিমেন্ট পেতে চান, তাহলে আপনি যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকেন, তাহলে অবশ্যই আপনি এটা দিয়ে অ্যাপ্লাই করবেন, সর্বোচ্চ আপনি যতটুকু পড়াশোনা করেছেন। আর বাদ বাকি যে সুযোগ সুবিধা আপনার 2015 সালে যে স্কেল করা হয়েছে সেই অনুযায়ী কিন্তু পেতে থাকবেন। তারপর দেখুন প্রশাসনিক কর্মকর্তা, এটা সম্ভবত 11 থেকে 13 গ্রেডের মধ্যে হয়ে থাকে। 11 গ্রেড কর্মকর্তা হচ্ছে আপনার পিএসসি এর আন্ডারে সার্কুলার, পিএসসি এর আন্ডারে সার্কুলার হয়ে থাকে। সার্কুলারটা হয়ে এবং থাকে পিএসসি এর আন্ডারে যে সার্কুলার গুলো হয়, এগুলো নিয়ে কিন্তু একেবারেই স্বচ্ছ। অনেকের একটা ভুল ধারণা থাকে যে 11 থেকে 20তম গ্রেডের চাকরিতে বেশি বেশি মানে অনৈতিক বা দুর্নীতি হয়, কিন্তু এই যে পিএসসি এর আন্ডারে যে চাকরিগুলো হবে, এগুলো আপনি নিশ্চিত থাকেন যে আপনি 1 টাকা ঘুষ ছাড়া কিন্তু একটা চাকরি পেয়ে যাবেন। এরপরে দেখেন অডিটর, এটাও কিন্তু একটা সুন্দর বেস্ট একটা চাকরি অডিটর। চাকরির জগতে কিন্তু সেরা একটা চাকরি হ্যাঁ, 11 থেকে 20 গ্রেডের জন্য এটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে 11 গ্রেডের চাকরি, অডিটর হচ্ছে 11 গ্রেড আছে। পাশাপাশি দেখেন আমি একটু জাস্ট হালকা করে নামগুলো বলে যাই। হ্যাঁ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, সহ সম্পাদক 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই দুইটা পোস্ট বর্তমানে ভাইরাল পোস্ট। এবং এখানে বারবার নিয়োগ দেওয়া হয়, মানে পুনরায় নিয়োগ দেওয়া হয়, কিন্তু যোগ্য প্রার্থী পাওয়া যায় না। কেন? কারণ যে 7 লিপিটা অনেকেই পারে না। আপনি খুবই দ্রুত চাকরিটা পেতে গেলে দেখেন সিম্পল, আপনি যত সার্কুলার দেখবেন যে এইটা নয় এইটা থাকবেই। এমন কোন সার্কুলার মানে এটা ওভাবে বলা ঠিক না, অনেক থাকে না, বাট প্রায় আমি যদি বলি প্রায় 80% চাকরির সার্কুলারে এই পদ থাকবেই। এবং যে ব্যক্তিগত কর্মকর্তা যারা নিয়োগ হয়, সেখানে কিন্তু যে 7 লিপিটা দরকার হয়। এই ক্ষেত্রে আমি একটা কথা বলি আপনাদেরকে, একটা সময় একটা জিনিস ভাইরাল হয়েছিল যে তিনি 16 গ্রেড থেকে সরাসরি তিনি 9ম গ্রেডে পদোন্নতি পেয়েছিলেন। তিনি 7 মুদ্রাক্ষরিকে 16 গ্রেডে জয়েন করেছিলেন, পরবর্তী তিনি 9ম গ্রেডে কিভাবে পেলেন, এটা আসলে একটা বোঝার বিষয়। ধরেন আপনার যোগ্যতা রয়েছে, আপনি 7 লিপি পারেন, আপনি এই 16 গ্রেডে জয়েন করেছেন, কিন্তু আপনি যখন এই ব্যক্তিগত কর্মকর্তা 9ম গ্রেডে যেতে চাইবেন, তখন আপনার যদি ওই যোগ্যতা দিয়ে যদি অ্যাপ্লাই করা থাকে, তাহলে আপনি পদোন্নতি পেয়ে এক ধাপেই কিন্তু 16 থেকে 9ম গ্রেডে চলে যাবেন। এটা হয়েছিল কিন্তু। তো এটা আপনারা মনে রাখবেন। এই জন্য আপনার কম্পিউটার স্কিল যেটা, হ্যাঁ, কারো যদি কোনো স্কিল থাকে, অনেকে স্কিল গুলো আমরা আবেদন করার সময় অনেকে দিতে চায় না, যেটা তো তাই নয়, আমি কেন দিব, আপনি দিবেন অবশ্যই। ভাইভাতে যখন যাবেন, যখন প্রাইমারি হয়তো এরকম কোনো কিছু চাওয়া হয় নাই প্রাইমারিতে, কিন্তু ভাইভাতে গিয়ে দেখবেন ম্যাক্সিমাম স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছে ভাইভা শেষ হওয়ার পরে, এক্সট্রা কারিকুলাম আমাদের এখানে ভাইভা কোর্স রয়েছে, যারা ভাইভা দিয়েছে, কথা হয়েছে তাদের সঙ্গে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ভাইভা শেষ হওয়ার পরে তাকে মানে লাস্টের দিকে বলা হচ্ছে আপনার কি আর কোনো স্কিল আছে, এক্সট্রা কারিকুলাম আছে কিনা। তো অনেকেই আছেন বিভিন্ন সংস্থার সঙ্গে জড়িত থাকেন, কম্পিউটার স্কিল, হ্যাঁ, যেহেতু অনেকে বলে স্যার আমি ফ্রিল্যান্সিং করি, হ্যাঁ, এগুলো কিন্তু এক্সট্রা স্কিল। হ্যাঁ, এটা বললে ওনারা মানে এটুকুই যে শুধুমাত্র একাডেমিক পড়া নয়, একাডেমিক পড়ার বাইরে গিয়েও আপনার যে একটা অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, এগুলো কিন্তু চাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এবং ভাইভাতে এটা খুবই পজিটিভ দিক হয় আপনার জন্য। ওকে, চলুন এরপর দেখেন হিসাব সহকারী, যারা কমার্স থেকে পড়াশোনা করে, এটা একদম মানে ব্লক করে দেওয়া বাণিজ্য বিভাগ থেকে হিসাব সহকারী। এবারে সহকারী বিজনেস ম্যানেজার, এখানেও কিন্তু বাণিজ্য বিভাগ। হ্যাঁ, এবারে অনুষ্ঠান সচিব, অনুষ্ঠান সচিব, তবে ওই সচিব না যেটা আমরা বিভিন্ন মন্ত্রণালয় বা সচিব, এটা হচ্ছে অনুষ্ঠান সচিব। হ্যাঁ, কোন মন্ত্রণালয়ের ক্ষেত্রে এটা হয়ে থাকে আর কি। হ্যাঁ, এখন ইউনিয়ন পরিষদ সচিব থাকে আর কি। উচ্চমান সহকারী রয়েছে গুদাম রক্ষক, রয়েছে ক্যাটালগার, হিসাব রক্ষক, মোটর গাড়ি চালক, কম্পিউটার অপারেটর। আমরা এটা আলোচনা করে যাই জাস্ট একটু হালকা করে। রেডিও টেকনিশিয়ান, ইকুইপমেন্ট অ্যাটেন্ডেন্ট, পরিচ্ছন্নতা কর্মী, দেখবেন কোনো ক্ষেত্রে 20তম গ্রেডের পরিচ্ছন্নতা কর্মী হয়ে থাকে এটা। পরবর্তী স্টেপে দেখবেন স্টুডিও এক্সিকিউট, প্লাম্বার, সিপাহী কিন্তু অনেকগুলো পদে অ্যাপ্লাই হয়ে থাকে এখানে। সিপাহীতে এনএসআই এটা গুরুত্বপূর্ণ, এনএসআই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এনএসআই এর ক্ষেত্রটা যেহেতু ভাই বলে দিল, এনএসআইটা এখানে বলা হয় নাই। তো এনএসআইটা হচ্ছে কি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, বাংলাদেশের মধ্যে একটা ডিমান্ডফুল জবের মধ্যে একটা অতি ডিমান্ডফুল একটা জব, যেটা বিসিএস এর পরে কিন্তু চাইতে তার এডি বেস্ট একটা চাকরি। এটা কিন্তু সার্কুলার আসবে, কিন্তু এবার
হিউজ পদে এডি নিবে প্রায়। আমি মানে আমার এক সোর্স, হ্যাঁ সৎ কথায় আমার এক সোর্স থেকে, মানে গোপন সোর্স থেকে আমি জাস্ট এটা পাবলিক যদি করতে হয়, এটা কিন্তু এবার মানে মনে হয় এডিতে যে সার্কুলারটা হবে এটা সর্বোচ্চ কর্মী নিবে এবার, সর্বোচ্চ কর্মী নিবে, এবং এটা এত পরিমাণ কর্মী নিবে যা ইতিহাসে নেয় না এনএসআই, মনে হয় এটা। হ্যাঁ, এটা হচ্ছে মানে সার্কুলার পাবলিশ হয়ে গেলে তখন এটা বুঝতে পারবেন, মানে এটা হচ্ছে গোপনীয় তথ্য, হ্যাঁ গোপন সূত্রে পাওয়া তথ্য থেকে বললাম এটা। এবার কিন্তু সর্বোচ্চ সংখ্যক লোক নিয়োগ হবে এনএসআই তে আপনার এডি পোস্টে, ফিল্ড অফিসার রয়েছে ওই অংশটুকুতে। এবার দেখবেন টেলিফোন অপারেটর রয়েছে, গার্ড রয়েছে, নিরাপত্তা প্রহরী, সহকারী প্রকৌশলী, হিসাব রক্ষক, মালি, ইলেকট্রিশিয়ান। তো 11 থেকে 20 গ্রেড দেখবেন অনেক অনেক পদ কিন্তু আমার রয়েছে এখানে, হ্যাঁ অনেক অনেক পদ। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার এত পদের যে আমাদের পোস্ট গুলো আর কি, হ্যাঁ এত পোস্ট রয়েছে, তো এত পোস্ট গুলোর ক্ষেত্রে চাকরি প্রিপারেশন ঠিক কিভাবে নিব আমরা, হ্যাঁ এই চাকরি প্রিপারেশনটা কিভাবে নিব এটা নিয়ে আলোচনা করব। চলুন আমরা একটু দেখে আসি একযোগে যে একই প্রস্তুতিতে একাধিক চাকরির প্রিপারেশন আপনি কিভাবে নেবেন। তাহলে কি বলা হয় দেখেন, প্রাইমারি, এনটিআরসি এবং 11 থেকে 20তম গ্রেড যাদের টার্গেট নেক্সট টার্গেট, হ্যাঁ অর্থাৎ আমি এখন থেকে টার্গেট করব, যদি আমার 11 থেকে 20 গ্রেড চাকরি টার্গেট করি, আগামী 6 মাসের মধ্যে আমি মনে করেন যে 6 মাস আমি কোনো পরীক্ষায় টিকবো না, কিন্তু 6 মাস পর থেকে আমি পরীক্ষার টিকা শুরু করব, যে পরীক্ষা দিব আমি সেই পরীক্ষাটাই টিকবো। চাকরি হওয়া বা না হওয়া অবশ্যই ভাগ্যের একটা তো লেখা আছেই, আল্লাহ যদি চাই আপনার রিজিকটা সেখানেই রাখবে, কিন্তু আমি আমার যোগ্যতা বলে, আমি আমার মেধা বলে, আমি আমার পরিশ্রম বলে একটা চাকরির পরীক্ষায় আমি উত্তীর্ণ হব। এই ধ্যান জ্ঞান ধারণা যার আছে, কঠোর পরিশ্রম করার যার হচ্ছে চেষ্টা আছে, হ্যাঁ সেই পাবে, সেটা পাবে। জাস্ট 4টা থেকে 6 মাস আপনি যদি প্রিপারেশন নেন তাহলে আপনি এখানে উত্তীর্ণ হবেন, সার্কুলার যখন আসবে আপনি এখানে উত্তীর্ণ হবেন, সার্কুলার আসলে আপনি এখানে উত্তীর্ণ হবেন, সেম ভাবে মানে একই প্রস্তুতিতে একাধিক চাকরির আপনি প্রস্তুতি, একই প্রস্তুতি। এখন কথা হচ্ছে যে প্রাইমারি এবং এনটিআরসি দুটো কিন্তু দুই রকম প্রস্তুতি, আবার বলছি একই প্রস্তুতি নয়, দুটো কিন্তু দুই রকম প্রস্তুতি। আবার 11 থেকে 20 গ্রেডের প্রস্তুতি কিন্তু আবার ডিফারেন্ট, তিনটা কিন্তু ডিফারেন্ট, কিন্তু তিনটা ডিফারেন্স হলেও সিলেবাসটা প্রায় একই রকম, সিলেবাস কন্টেন্ট যেটা সেটা কিন্তু কাছাকাছি একই রকম। তো আমাদের যারা হচ্ছে যে প্রাইমারির জন্য টার্গেট করছেন, অনেক আপুরা আছেন, অনেক ভাইয়ারা আছেন যারা হচ্ছে যে আপনারা কি করেছেন যে নেক্সট প্রাইমারির জন্য চেষ্টা করছেন। তো যারা নেক্সট প্রাইমারির জন্য চেষ্টা করছেন এখন থেকেই এটা লাগতে হবে। একটা কথা কি আপনাকে আমি যদি একটু আমার স্লাইডগুলি স্কিপ করে যাই, একটা কথা বলতেই হয় এখানে, যে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, অবশ্যই আমরা দেখবো এখানে অংশটুকুতে যে অবশ্যই মাথায় রাখতে হবে একদিনে আপনার পক্ষে পুরো সিলেবাস কভার করা সম্ভব হবে না, যতই সিলেবাস হোক না কেন একদিনে আপনার পুরো সিলেবাস কভার করা সম্ভব হবে না। এই জন্য যথেষ্ট সময় দিতে হবে এবং কি ধৈর্য ধরে নিয়মিত, একটা বিষয় আছে নিয়মিত মানে শুধু পড়াশোনা করলে হবে না, নিয়মিত ধারাবাহিকতা বজায় রাখতে হবে, নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে। সাফল্য একদিনে আসে না, কঠোর শ্রম, অধ্যাবসায় এবং নিয়মিত প্র্যাকটিস আপনাকে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে দিতে পারে। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কথাগুলোর ক্ষেত্রে একটু বলি। এই কথাগুলো লেখার উদ্দেশ্য একটাই, আমরা অনেকেই সরকারি চাকরির পিছনে পড়ে থাকি, হ্যাঁ সরকারি চাকরির পিছনে দৌড়াই, যাকে বলা হয় সোনার হরিণ, সোনার হরিণের পিছনে দৌড়ায়, কিন্তু সোনার হরিণ তো আমাদের ধরা দেয় না। সোনার হরিণ আমি যতটুকু দৌড়াই তার 3 গুণ বেগে দৌড়াই, মানে যত বেশি দৌড়ায় মনে হচ্ছে সে আরো দূরে চলে যাচ্ছে, তাই না? এরকম মরিচিকার মতো কাজ করছে। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে আমরা যদি একদম গোড়া থেকে শুরু করি, মানে শূন্য থেকে শুরু করলে যে কোনো চাকরি প্রিপারেশন কিন্তু অনায়াসেই হয়ে যাবে। চলুন আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করি যে কি কি সিলেবাস আমাদের ম্যাচিং রয়েছে, ম্যাচিং একদম, হ্যাঁ একই রকম, মানে কমন টপিক কোনগুলো একটু দেখে আসি। হ্যাঁ সবাই একটু দেখে নেবেন, এর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। চলুন আমরা এই তিনটা প্রাইমারি, এনটিআরসি থেকে 20 টার্গেট, এই তিনটার কমন টপিক যেগুলো রয়েছে এই কমন টপিকগুলো আলোচনা করে আসি। সিলেবাসের গুরুত্ব আছে, আনোয়ার ভাই সিলেবাসের গুরুত্বটা কেমন বলেন? আচ্ছা সিলেবাসের গুরুত্বটা আমি বলি। দেখুন আপনি যখন একটা পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, আপনি জানেন না আপনি কি কি পড়বেন, তখন আপনি একটা মহাসমুদ্রে পড়ে গেলেন। এই যে মহাসমুদ্রে পড়ে গেলেন, আপনি বাজার থেকে বস্তাবন্দি করে একদম বই কিনছেন, পড়াশোনা করছেন, কিন্তু আসলে আলটিমেটলি আপনার কিছু হচ্ছে না। আপনি যদি সিলেবাস ধরে ধরে পড়তে পারেন, ধরুন আপনি আজকে টার্গেট নেন আপনার এই 11 থেকে 20তম গ্রেডের জন্য 4টা বিষয় দরকার, সাধারণ জ্ঞান, ইংরেজি, গণিত আর হচ্ছে বাংলা। আপনি যদি সিলেবাসটা পান, আপনি চেষ্টা করেন যে আমি 4টা বিষয়ের 4টা টপিক একদিনে শেষ করব, আপনি একটা রুটিন করে নেন। এই জন্য আপনার সিলেবাসটা দরকার। আর আমরা আপনাদেরকে সিলেবাসটা আজকে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিব এবং আপনারা চাইলে নিজেরাও কিন্তু পড়তে পারবেন এইভাবে রুটিন করে, যে আমি আজকে 4টা বিষয়ের 4টা টপিক আমি আজকে থেকে পড়াশোনা শুরু করব। তবে অবশ্যই কিন্তু এটা করতে হবে।
আমরা সিলেবাসটা আপনাদেরকে গুছিয়ে দিচ্ছি, পাশাপাশি আপনারা যদি জব সলিউশন করে থাকেন তাহলে অবশ্যই সিলেবাস সম্পর্কে আপনাদেরও আইডিয়া রয়েছে। তবে এটা বলে দিচ্ছি, আবার কেউ প্রচার করিয়েন না যে আমরা বলেছি অমুক কর্তৃক এই সিলেবাস প্রণীত। এটা কিন্তু সম্পূর্ণ আমাদের গবেষণালব্ধ একটা বিষয়, এটা নির্দিষ্ট কেউ প্রকাশিত কিন্তু সিলেবাস নয়। তো আসেন আমরা হচ্ছে সিলেবাস আলোচনা করি, এবং সিলেবাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই সংগ্রহে রাখবেন সিলেবাস গুলো। হ্যাঁ, প্রথমে আসেন বাংলা টপিক গুলো। আচ্ছা, প্রথমে একটু বাংলা টপিক গুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমি, যেহেতু বাংলা নিয়ে কাজ করছি, বাংলা বিষয়গুলো আপনাদেরকে বলি। এই বাংলা বিষয়ে আপনি যদি আসেন, কিছু কমন টপিক রয়েছে যেগুলো প্রাইমারি এনটিআরসি এবং অন্যান্য যে চাকরিগুলো রয়েছে 11 থেকে 20তম গ্রেডের একেবারেই কমন। বিশেষ করে দেখবেন আপনি কারক সমাস এরকম টপিকগুলো থেকে যাবতীয় বিষয় সবসময় কিন্তু থাকে। এখন আমি একেবারে দীর্ঘ আলোচনা না করে সরাসরি টপিকগুলোতে চলে যাই, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এইখানে দেখুন টপিকগুলো, ধ্বনি এবং বর্ণ এখান থেকে 1 এবং 2 নাম্বার অবশ্যই থাকে সবসময়। ধ্বনি এবং বর্ণ এখান থেকে 1 এবং 2 নাম্বার, এটা কিন্তু বিসিএস এর সিলেবাসের কিন্তু অন্তর্ভুক্ত, এমনকি ব্যাংকের পরীক্ষাগুলোতেও আসে। তারপর দেখুন সন্ধি, আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এখানে আমি একেবারে 3 স্টার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, তারপর দেখুন প্রকৃতি প্রত্যয়, এটা 2 স্টার দিতে পারি, সবগুলোতে আসে না। এটা তো না এটা আসে না বলতে কি, এটা তো মনে করেন আমার জন্য হচ্ছে বাঘ বরাবর। হ্যাঁ, এবং এটা 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 অনেক কঠিন একটা টপিক, আপনারা জানেন। হ্যাঁ, আমরা প্রায় সময় চেষ্টা করি আপনাদেরকে এগুলো বোঝানোর জন্য। প্রি ক্লাসগুলোতে আমরা অনেক সময় প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করেছি, তবে আমাদের যে ব্যাচগুলো রয়েছে সেখানে আরো বিস্তারিত আলোচনা করা হয়, এই জন্য আমরা ব্যাচগুলোতে আপনাদেরকে সাজেস্ট করি আর কি। আচ্ছা, যাই হোক, সমাস আর একটা হট টপিক, এটা আপনারা জানেন গুরুত্বপূর্ণ এবং অনেক কনফিউজিং প্রশ্ন চলে আসে, প্রাইমারিতেও এসেছিল কনফিউজিং প্রশ্ন। আপনার একটা উদাহরণ যদি দেই, সবসময় বলতাম যে আমরা চাঁদমুখ হচ্ছে কর্মধারয় সমাস, কিন্তু এটা যে রূপক কর্মধারয় হতে পারে এটা কিন্তু প্রাইমারির প্রথম ধাপের পরীক্ষায় আমরা জেনেছি। হ্যাঁ, তো এরকম ব্যতিক্রম কিন্তু প্রশ্ন আসে। কারক বিভক্তি, এটাও দেখবেন আমি আজকে নিয়েছি কারক বিভক্তি থেকে কয়েকটা প্রশ্ন, যদি সময় পাই আর কি, তাহলে কারক বিভক্তি থেকে 5টা প্রশ্ন সমাধান করব, যেগুলো প্রাইমারি এনটিআরসি এই দুটো পরীক্ষাতেই, যে 3টা ধাপে পরীক্ষা হয়েছে এবং স্কুল 2, তারপরে স্কুল পর্যায়ে এবং কলেজ, এই 3টাতেও এসেছে। আচ্ছা, লিঙ্গ, এটা 2 স্টার দিতে পারেন, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে পরীক্ষায় আসে। একটু ব্যতিক্রম গুলো, সরাসরি এরকম প্রশ্ন আসে না যে মায়ের বিপরীত লিঙ্গ কি, এরকম কিন্তু আসে না। তারপর হচ্ছে জ্যোতি চিহ্ন, এটা হচ্ছে 3 স্টার, এটা থেকে গুরুত্বপূর্ণ টপিক, অনেক গুরুত্বপূর্ণ, এবং জ্যোতি চিহ্নটা কোনটা কোথায় বসে এইভাবে কিন্তু পরীক্ষায় আসে প্রশ্ন। কোনটা বিরতি কাল কত, হ্যাঁ, কোনটা বিরতিতে কাল কতটুকু, এরকম আসে। এবং 11 থেকে 20 থেকে মজার বিষয় স্যার, সেটা হচ্ছে 11 থেকে 20তম গ্রেডে অনেক সময় আসে জ্যোতি চিহ্নের সঠিক প্রয়োগ, একটা অনুচ্ছেদ দেয়া থাকে, সেখানে জ্যোতি চিহ্নের সঠিক প্রয়োগটা করতে হয়। আচ্ছা, বানান এবং বাক্য শুদ্ধি, এটা আপনি 5 স্টার দিয়ে রাখেন, বানান আসবে না হয় বাক্য শুদ্ধিকরণ আসবেই। হ্যাঁ, তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি অনায়াসে বলতে পারি এখান থেকে 100% প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন থাকবেই, এখান থেকে প্রশ্ন থাকবে, যদি বানান না থাকে তাহলে বাক্য শুদ্ধি হলেও থাকবে। তারপরে সমার্থক শব্দ, মুখস্থের বিষয়, এগুলো তো একটা করে প্রশ্ন, এটা একেবারে মানে অলিখিত একটা সংবিধানের মতো হয়ে গেছে, যে সমার্থক শব্দ একটা, বিপরীত শব্দ একটা, এক কথায় প্রকাশ একটা, বাগধারা একটা, এগুলো থাকবে। আর পরিভাষা এবং অনুবাদ, 2টা থেকে যে কোনো একটা প্রায় সময় কিন্তু পরীক্ষায় থাকে। তারপরে দেখুন বাংলা সাহিত্যের প্রাচীন এবং মধ্যযুগ থেকে কিন্তু 1-2টা প্রশ্ন থাকে, এটা একটু কম ইম্পর্টেন্ট। এই যে টপিকস গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, এগুলো আপনারা স্ক্রিনশট রাখবেন। এই টপিকস গুলো হচ্ছে আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে আপনারা অনেকে আছেন না, যে খাদ্যের জন্য যেরকম লিখছেন, কে মাসুম মিলা লিখছেন, মাসুম মিয়া সরি, খাদ্যের জন্য কোনো ক্লাস বা সাজেশন দেন না কেন স্যার? এই টপিকস গুলো আপনার জন্য জরুরি, কিন্তু এই টপিকস গুলো আপনি দেখেন, আপনি এই টপিকস গুলো খাদ্যের জন্য পড়ে যান, এই টপিক থেকে প্রশ্ন হবে। আচ্ছা স্যার, এখানে আরেকটা কথা বলি, যেটা অনেকে একটু ভুল বুঝে আর কি, যে আসলে আমাদের খাদ্যের কোনো ব্যাচ নাই কেন, বা রেলের জন্য ব্যাচ নাই কেন। মোট কথা হচ্ছে 11তম 20তম গ্রেডের যে ব্যাচ, এটাই আপনার খাদ্যের জন্য, রেলের জন্য, ভূমির জন্য, অর্থাৎ এইটার মধ্যেই কিন্তু সবকিছু। হ্যাঁ, 11 থেকে 20 গ্রেডের মধ্যে কিন্তু সকল কোর্সে যুক্ত রয়েছে। হ্যাঁ, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন, আমরা গুরুত্বপূর্ণ বাংলা টপিকগুলো দিয়ে দিলাম, এবং পড়ার সিস্টেমটা কি এটা স্যারও বলে দিবেন, আমিও বলে দেব পরবর্তীতে। আরো আমাদের অন্তর্ভুক্ত সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়গুলো রয়েছে, যেমন ধরুন বাংলা সাহিত্য পাঠ থেকে এর বাইরে আপনার 11 থেকে 20 গ্রেডের জন্য পড়তে হবে না। বিশেষ করে বঙ্কিম, তারপর ঈশ্বরচন্দ্র, মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, বেগম রোকেয়া, এই যে বিষয়গুলো এখান থেকে যদি আপনি পড়েন, এগুলো হচ্ছে মিক্স টপিকস। হ্যাঁ, সজীব রহমান ভাই লিখেছেন যেটা, মানে এইগুলো হিট হট টপিক, আপনি যে কোনো চাকরি প্রস্তুতি, যে কোনো এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আপনি এগুলো না পড়ে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবেন না, অ্যাটেন্ড করা যাবে না, করতেই হবে এগুলো, এটা পড়তেই হবে এটা। হ্যাঁ, ওকে।
নেক্সট নেক্সটে রয়েছে পঞ্চপাণ্ডব। আপনারা জানেন আলোচিত একটি বিষয় পঞ্চপাণ্ডব। এই 5 জন কবি সাহিত্যিক, তারাও গুরুত্বপূর্ণ। আমরা আপনাদেরকে সিলেবাসটা দিচ্ছি, আপনি সিলেবাসটা ধরুন আজকে আপনি বুদ্ধদেব বসু পড়ে শেষ করে ফেলেছেন, ক্রস চিহ্ন দিয়ে রাখুন, আপনি এভাবে এভাবে পড়বেন আর কি। আমরা সিলেবাসটা দিয়ে দিচ্ছি। ইংরেজি টপিকগুলো স্যার আলোচনা করুন। ইংলিশের কথা হচ্ছে আমরা দেখি জাস্ট কি কি টপিক গুলো রয়েছে, একটু আলোচনা করলেই হয়ে যায় এখান থেকে। ইংলিশে যে টপিক গুলো রয়েছে এখানে, এই টপিক গুলোর মধ্যে থেকে দেখেন প্রথমে আছে কি সেন্টেন্স। সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে আপনারা দেখবেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ওরকম থেকে থাকে আর কি। হ্যাঁ, যেটা আমরা এখানে চেঞ্জ টু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স যেটা, এটা গুরুত্বপূর্ণ। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পার্টস অফ স্পিচ। ইংলিশের মধ্যে প্রাণ, মানে ওদের বলা হয় না মানে ইংলিশের জান, ইংলিশের প্রাণ। হ্যাঁ, এখানে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ কে। পার্টস অফ স্পিচ কেউ যদি ভালোভাবে নিতে চান তাহলে অবশ্যই মানে ইংলিশ ভালোভাবে পারতে গেলে পার্টস অফ স্পিচ আপনাকে পারতে হবে। এটা আপনি যদি পারেন দেখবেন ইংলিশের 70% প্রশ্ন আপনি পাচ্ছেন। পরবর্তী দেখেন টেন্স, ভয়েস, ন্যারেশন, জেন্ডার, সিনোনিম, অ্যান্টোনিম। গুরুত্বপূর্ণ টপিক সেটা, হয়তো অনেকেই মনে রাখতে অসুবিধা হয়। আমরা যদি কৌশলে পড়ি অবশ্যই মনে থাকবে। এবং আমরা আজকে তো মূল আলোচনা করছি, আগামীকাল থেকে শুরু হচ্ছে আপনাদের জন্য টপিক ভিত্তিক আলোচনা। প্রত্যেকটা সাবজেক্টিভ টিচার গুলো আপনাদের সাথে শুরু করবে বিকেল 3টা থেকে। প্রতিদিন চলবে বিকেল 3টায়। আপনারা এই 3টার সময় থাকবেন। এই 3টা থেকে এই সময় যে লাইভটি হচ্ছে ফ্রি, মানে আপনাদের জন্য যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এই যে দিক নির্দেশনামূলক যে ক্লাসগুলো পাচ্ছেন, সাজেশন গুলো পাচ্ছেন প্রতিদিন ঠিক দুপুর 3টা থেকে শুরু হবে এটা। জেন্ডার, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, পার্টিসিপল রয়েছে, আর্টিকেল, ইনফিনিটিভ, জেরান্ড, জেরান্ড, ইডিয়মস এন্ড কি ফ্রেজ, কারেক্ট ওয়ার্ড, ভোকাবুলারি, রাইট ফ্রম অ্যাবাভ, ভার্ব। এই যে টপিকস গুলো, এই টপিকস গুলোই কিন্তু আপনাদের জন্য খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এর পাশেও দেখবেন যে আরো অনেক কিছু রয়েছে। হ্যাঁ, প্রভাব আসে, অনেক সময় ট্রান্সলেশন আসে। হ্যাঁ, এগুলো কিন্তু রেয়ার। আর যেগুলো আসে এগুলো মোটামুটি ভাবে আপনাকে পড়তেই হবে। আমি এই টপিকগুলো লেখা আছে এই কারণে যেগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসে এই। আচ্ছা, একজন বলেছে যে কোনো কিছুই তো বাদ দিলেন না। দেখুন ইংরেজি যে টপিকগুলো নেওয়া হয়েছে, আপনি ইংরেজি হাজার হাজার টপিক পাবেন, এখানে শুধুমাত্র অল্প কয়েকটা আপনাদের জন্য নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আপনারা যদি মনে করেন যে এইটাই বেশি হয়ে গেল, তাহলে তো আপনি পড়াশোনায় এগিয়ে নিতে পারবেন না। কারণ আপনার তো সিলেবাস আমরা সংক্ষিপ্ত করে এনেছি, তারপরে যদি বলেন এটা অনেক হয়ে গেছে, আমার মনে হয় যে আপনার আরো পড়াশোনা করা উচিত। হ্যাঁ, না হলে সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা, চাকরি পরীক্ষা একটা কথা বলতে চাই। হ্যাঁ, শুরুতেই চাকরি পরীক্ষা আমরা মনে করি যে হচ্ছে যে আমরা 1 মাস 2 মাস 3 মাস পরে নিব, একটা চাকরি পেয়ে যাবো। অসম্ভব। এটা আসলে পসিবল না। আপনারা যারা শেষ মুহূর্তে দেখবেন যে আমরা এটা দিয়ে থাকি। হ্যাঁ, ফ্যাক্টটা হচ্ছে যে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের জন্য বিভিন্ন কোর্স দিয়ে থাকি। ফ্যাক্টটা কি, আপনার চাকরিটা যদি পাকাপোক্ত করতে চান, আপনি 100% পরীক্ষা উত্তীর্ণ হতে চান, আপনাকে 6 মাস কেন 1 বছরও লাগে কোনো ক্ষেত্রে। হ্যাঁ, 1 বছরও লাগে। কারণ এই যে আমি ম্যাথের কথাই বলি, দেখেন জাস্ট ম্যাথের কথা, ম্যাথে কি কি আছে, লাভ ক্ষতি থেকে প্রশ্ন পরীক্ষা 100% হয়ে থাকে। সুদ কোষা এত গুরুত্বপূর্ণ, মানে মিস হয় না ম্যাক্সিমাম পরীক্ষাতে। দেখেন প্রাইমারি তৃতীয় ধাপে আমি দেখলাম যে 3টি প্রশ্ন আসছে শুধুমাত্র লাভ ক্ষতি থেকে। লাভ ক্ষতি, সুদ কোষা একটা পরীক্ষা থেকে। পিতা পুত্রের বয়স, মানে বয়স সঙ্গে যে প্রশ্নগুলো, অনুপাত। হ্যাঁ, পিতা পুত্র মাতা কর্ম ব্যাপারটা একই রকম আর কি। এরপরে হচ্ছে কি অনুপাত সনুপাত, মানে এই যে 3টা ক্যাটাগরি, মানে এই 3টা হচ্ছে একই চ্যাপ্টার ধরা যায়, একই চ্যাপ্টার। এরপরে ঐকিক নিয়ম। হ্যাঁ, এবারে সংখ্যা ধারণা। দেখেন সংখ্যা ধারণা বলতে কি, ওখানে বাস্তব সংখ্যা বোঝায়। সংখ্যা ধারণা বলতে কি, বাস্তব সংখ্যা অংশটুকু বোঝায়। লসগু এবং গসাগু, ভগ্নাংশ, গড়, সময় ও গতিবেগ, দূরত্ব, ধারা এবং কি আরেকটা দেখাইছে মানসিক দক্ষতা। এখন প্রায় পরীক্ষাতে আসছে এটা। বলে স্যার মানসিক দক্ষতা খালি বিসিএস আসে, অন্য কোথাও আসে না। কে বলেছে স্যার অন্য কোথাও আসে না? আসে এখন প্রায় সব পরীক্ষাতে চলে। যে কোশ্চেন গুলো সহজ, আপনি ট্রিকি, আপনাকে বলা হইলো যে মনে করেন যে 1 মিটার সমান কত ইঞ্চি, এটা তো মানসিক দক্ষতা। এটা হ্যাঁ সিম্পল। মানে মানসিক দক্ষতা আর ম্যাথ যে মানে একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটা আরেকটার সঙ্গে কি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, খুব ভালোভাবে জড়িত। হ্যাঁ, এই জন্য ম্যাথের যে বিষয়গুলো আছে, আমি কিন্তু আর টপিক লিখি নাই, কম লিখেছি। আমরা কিন্তু বীজগণিত লিখি নাই। হ্যাঁ, আমরা কিন্তু বীজগণিত অংশটুকু লিখি নাই। বীজগণিত থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে আমরা আলোচনা করব। বীজগণিতিক রাশিমালা, মান নির্ণয়। হ্যাঁ, বীজগণিতিক কি মান নির্ণয় রয়েছে, উৎপাদক বিশ্লেষণ যেটা রয়েছে। হ্যাঁ, উৎপাদক রয়েছে, সূচক লগ রয়েছে, কত চ্যাপ্টার রয়েছে আপনি পড়ে শেষ করতে পারবেন না, কত চ্যাপ্টার রয়েছে। আমি যদি খালি মুখে মুখে বলে যাই বীজগণিতিক রাশিমালা, বীজগণিতিক লসগু গসাগু, এটা তো পাটিগণিত লসগু গসাগু রয়েছে, বীজগণিতিক লসগু। এরপরে কি বীজগণিতিক উৎপাদক বিশ্লেষণ রয়েছে, সূচক এবং লগারিদম রয়েছে, কি সরল সমীকরণ, কোন প্রশ্ন রেখে কোন প্রশ্ন দিবে পরীক্ষায়, এটা কিন্তু আপনি বলতে পারবেন না। সো আপনি যদি পরীক্ষার টিকার জন্য মানে পরীক্ষা উত্তীর্ণ হব, এই উত্তীর্ণ হওয়ার মতো করে প্রিপারেশন নেন, আপনাকে অবশ্যই শূন্য থেকে A to Z সবকিছু জানতে হবে, সবকিছু পারতে হবে, সবকিছু বুঝতে হবে।
এই জন্য স্যার চাকরির পিছনে 1 মাস 2 মাস পরে হয় না। এই জন্য এখন থেকে আপনাকে টার্গেট করতে হবে যে নেক্সট প্রাইমারি যখন আসবে এই প্রাইমারি যেন আমি টিকবো, আমার 75 পরীক্ষা যেন আমি 70+ অর্জন করতে পারি। নেক্সট নিবন্ধন যখন আসে, নেক্সট নিবন্ধনে যেন আমি 100% উত্তীর্ণ হই, যেন দ্বিধাদ্বন্দ্ব না থাকে, 100 মধ্যে 40 পেলে পাস হয়ে যায়, যেটা এটা নিয়ে আমাকে ঘাবড়ে যেতে না হয়, এটা যেন আমাকে পেইন না দেয়, প্যারা না দেয়। আমরা আগে থেকেই শুরু করতে হবে। নেক্সট 11 থেকে 20 এরকম সার্কুলার আপনি আবেদন করতেই পারেন। এই আবেদন করলেই কিন্তু 1 মাস আবেদন করে 1 মাস পড়লে চাকরি হয় না, চাকরি টিকা কঠিন হয়ে যাবে। যাদের বেসিকটা ক্লিয়ার হয় নাই, হ্যাঁ, যে কোনো প্রশ্ন আসলে দেখা যাচ্ছে কনফিউশনে ভুগি আমরা অনেকেই, হ্যাঁ, ম্যাথ আসলে কনফিউশনে ভুগি। তো ফ্যাক্টটা হচ্ছে শূন্য থেকে শুরু করে আমাকে আগে ভিত মজবুত করতে হবে। আপনি 20 তলা বিল্ডিং বানাবেন, আপনি একটা 20 তলা বিল্ডিং বানাবেন, এখন ভিত যদি ঠিকঠাক না হয়, বিল্ডিং আপনি বানাইলেন, একটা ঝড় একটা হালকা ভেঙে যাবে। এই জন্য ভিতটা মজবুত করতে হবে। 20 তলা বিল্ডিং করতে গেলে 50 তলার বিল্ডিং তৈরি করার মতো ভিত দিতে হবে আপনাকে। আপনি 20 তলা ভিত দিলে বিল্ডিং করতে পারেন 5 তলা 10 তলা। হ্যাঁ, ব্যাপারটা যেরকম। এখানে আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে আপনার প্রিলি মানে যে কোনো পরীক্ষার যখন প্রিলি পরীক্ষাটা আপনি দেন, আপনার প্রস্তুতিটা এমন হওয়া উচিত যে আপনি প্রিলি পরীক্ষাটা দিয়েই আপনি রিটেনের পড়াশোনা শুরু করে দিতে পারবেন, মানে আপনার ওই রকম প্রস্তুতি লাগবে। হ্যাঁ, পাশাপাশি দেখেন আমাদের আরো কিছু লিখি, মানে সাধারণ জ্ঞানের জাস্ট আমরা দেখে যাই, হ্যাঁ, জাস্ট একটু দ্রুত বলে যাই, আপনাদের অনেক টাইম কিল হচ্ছে, জাস্ট বলে যাই কি কি গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে। বিভিন্ন দেশের মুদ্রা ও রাজধানীর নাম, এটা আপনাকে পড়তে হবে, জাস্ট স্ক্রিনশট নেন আপনারা সবাই। হ্যাঁ, মুদ্রা ও রাজধানীর নাম, বিখ্যাত প্রণালী, দেশে বিদেশে বড় বিখ্যাত নদী খাল, হ্যাঁ, বিভিন্ন প্রণালী রয়েছে, নদী খাল বিল রয়েছে, বিখ্যাত স্থান, মানে খাল বিল এখানে সাগর মহাসাগর সব বিল রয়েছে, সবকিছু কোনটি বড় কোনটি ছোট, বিখ্যাত স্থান রয়েছে, স্থাপনা, বৃহত্তম ক্ষুদ্রতম, কোনটি বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম, হ্যাঁ, ভালো ভালো বাংলাদেশের বৃহত্তম পর্বত কোনটি, বৃহত্তম পাহাড় কোনটি, এরকম। বন্দর, নদী বন্দর কয়টি, নদী বন্দর বাংলাদেশের নদী বন্দর কয়টি এই পর্যন্ত আছে যেগুলো, হ্যাঁ, আপনারা কমেন্ট করেন দেখি নদী বন্দর কয়টি আছে। আচ্ছা, বাংলাদেশে আমি সাথে আরেকটু সাপ্লিমেন্টারি অ্যাড করে দিই, বাংলাদেশের নদী বন্দর কয়টি এবং কতটি বর্তমানে চালু রয়েছে। হ্যাঁ, এটা আমি পত্রিকায় পড়িয়েছি, এটা এই জন্য আরো সাপ্লিমেন্টারি দিলাম আর কি। এরপরে দেখেন জলপ্রপাত, ঐতিহাসিক স্থান, ইতিহাস জড়িত ঘটনাবলী, আবিষ্কার, পুরস্কার, বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারগুলো, হ্যাঁ, খেলাধুলা অ্যাড হবে এখানে, খেলাধুলা, বিখ্যাত ব্যক্তিদের উল্লেখযোগ্য কর্ম এবং অবদান। আচ্ছা ঠিক আছে, আপনারা যারা স্ক্রিনশট নেবেন আমরা একটু সাইডে চলে যাচ্ছি, হ্যাঁ, আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, আমরা একটু সাইডে চলে গেলাম, আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। ওকে, আসেন পরবর্তী স্টেপে চলে যায়। আমরা দেখেন আরো রয়েছে, সাধারণ জ্ঞান থেকে অনেক রয়েছে। সাধারণ জ্ঞানটা হচ্ছে ঠিক সাধারণ না, এটা হচ্ছে অসাধারণ জ্ঞান। এটাকে সাধারণ বললে ভুল হবে, সাধারণ বলে তাকে ছোট করা যাবে না। এর আগে আমরা যেটা দিলাম সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয় বলে। বর্তমানে বাংলাদেশে রয়েছে, দেখেন একদম আপনাকে জানতে হবে বাংলাদেশের সৃষ্টির পূর্বের প্রাচীন শাসনামল। বাংলাদেশ তো সৃষ্টি হয়েছে 1971 সালে, কিন্তু বাংলাদেশ সৃষ্টির পূর্বে ঘটনা কি 1971 দেশ ভাগ পাকিস্তান বা বাংলাদেশ, কিন্তু তার পূর্বেও কি ছিল, তারপর বিভিন্ন শাসনামল ছিল। হ্যাঁ, কি কি শাসনামল দেখবেন যে গুপ্ত যুগ, পাল যুগ, হ্যাঁ, গুপ্ত শাসনামল, পাল শাসনামল, মৌর্য, এরপরে দেখবেন মোগল, ইংরেজ শাসন, প্রাচীন সভ্যতার যে বিভিন্ন ইতিহাসগুলো রয়েছে এগুলো আপনাকে জানতে হবে। এখান থেকে হঠাৎ করে একটা দুটা প্রশ্ন দিয়ে দেয়, প্রশ্নগুলো কনফিউশনে হয়ে পড়ি আমরা এখানে। হ্যাঁ, এরপরে কি 1947 থেকে 1971, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এইটা না জেনে না পড়ে কেউ পরীক্ষা হলে যাওয়া যাবে না, পাপ হয়ে যাবে এটা। কেন? 1947 দেশভাগ থেকে শুরু করে 47 দেশভাগের প্রতিষ্ঠান সমূহ, ভাষা আন্দোলন কিভাবে শুরু হয়েছে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, হ্যাঁ, এরপরে ভাষা আন্দোলনের বিভিন্ন শহীদগণ কার মানে পরিচয়, সহজ কথা, হ্যাঁ, ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র, বিভিন্ন উপন্যাস, বিভিন্ন পত্রিকা, বিভিন্ন সাহিত্য, সহজ কথায়, হ্যাঁ, ভাষা আন্দোলনে যত সাহিত্যিক রচনা হয়েছে। এরপরে কি 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, হ্যাঁ, এরপরে 58 সামরিক শাসন আইয়ুব খানের, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান কেন শুরু হলো, ওকে, গণ অভ্যুত্থানটা কেন শুরু হলো, আগরতলা ষড়যন্ত্র মামলা যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, 68 আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সংবিধান প্রণয়ন যেটা হয়ে থাকে, এই সংবিধান প্রণয়ন থেকে শুরু করে সকল কিছু কিন্তু আপনাকে মানে নখদর্পণে রাখতে হবে খুব ভালোভাবে। এটা অবশ্যই ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা রয়েছেন তৃতীয় ধাপে ভাইবা প্রার্থী। এই যে এখানে এটা পড়তেই হবে ভাইবাতে, আপনাকে কোশ্চেন করবেই করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আদমশুমারি জানতে হবে, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, এরপরে সংবিধান, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, এগুলো সাম্প্রতিক অংশটুকু, হ্যাঁ, এগুলো জানতে হবে। হ্যাঁ, এবারে কম্পিউটার থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস রয়েছে। কম্পিউটার থেকে দেখবেন যে আপনার প্রত্যেকটা চাকরি পরীক্ষায় 1 মার্ক বা 2 মার্কস কম্পিউটার থেকে এসেই থাকে, এবং কোনগুলো এসে থাকে একটু দেখে নিব। হ্যাঁ,
এবার দেখেন কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের গঠন, হার্ডওয়্যার, সফটওয়্যার, বিভিন্ন অপারেটিং সিস্টেম, এবারে কি সোশ্যাল সাইট যেগুলো রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম, কেনা বেচার যে সাইটগুলো রয়েছে, ই কমার্স, তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি, তারপরে হচ্ছে নেটওয়ার্ক, সংখ্যার ধারণা, ডিভাইস, বিভিন্ন ধরনের ডিভাইস, তথ্য প্রযুক্তির সর্বশেষ আবিষ্কার এবং সংযোজন, এই বিষয়গুলো পড়লে আপনাদের মোটামুটি কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো চলে আমাদের আসে। ক্ষেত্রটা হচ্ছে আপনাদের জন্য যেটা মানে কথা হচ্ছে এখান থেকে আপনাদের যে বিষয়টা, আপনারা যারা হচ্ছে যে নেক্সট টার্গেটটা করছেন, যেরকম নেক্সট টার্গেটটা কি, যারা হচ্ছে প্রাইমারিতে টার্গেট করছেন যে স্যার আমি হচ্ছে নেক্সট প্রাইমারিতে প্রিপারেশন নিচ্ছি, এই প্রাইমারিতে আমার হয় নাই, মার্কস কম ছিল, আমি যুক্ত পারি নাই, অথবা দেখা যাচ্ছে এনটিআরসি, হ্যাঁ যে স্যার আমাদের নেক্সট এনটিআরসি, আমি আমার ফাইনাল পরীক্ষা নিয়ে আমার রেজাল্ট হয় নাই, আমি এনটিএস আবেদন করতে পারি নাই, অথবা আমি প্রিপারেশন নিয়েছি ভালো হয় না প্রিপারেশন, তারা এনটিএসসি তে প্রিপারেশন নিতে পারেন, অথবা দেখা যাচ্ছে আপনি 11 থেকে 20 গেট, হ্যাঁ যে কোনো একটা 11 চাকরির থেকে জন্য 20 গেটের একটা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন। এই চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে আপনাদের জন্য এই ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু বিদ্যাবাড়িতে কিন্তু প্রাইমারির জন্য অ্যাডভান্স কোর্স দেওয়া হয়েছে, এটা কি আপনারা জানেন? ওকে, অনেকেই কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো একটু পড়ি, হ্যাঁ আপনাদের কার কি জানার বিষয়টাগুলো রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো দেখবে একটু, হ্যাঁ। আচ্ছা, এমডি হেমায়েত উদ্দিন স্যার একটু কমেন্ট পড়েন। ওকে স্যার, কমেন্ট পড়তে চলে আসছি। রয়েছে আর কি রিয়ানা আফরিন সোনিয়া, বিদ্যাবাড়ির টিচার খুব ভালো পড়ায়, থ্যাংক ইউ রিয়ানা আফরিন সোনিয়া। বিদ্যাবাড়ির প্রত্যেকটা টিচার কিন্তু ইউনিক পড়ায়, এটা আমি বলবো, শুধু মানে আমরা এখানে যে টিচারগুলো আছে প্রত্যেকটা টিচার কিন্তু ইউনিক পড়ায় আপনাকে, আপনি কারো টিচার খারাপ লাগে এটা বলতে পারবেন না, আমার মনে হয় এটা বলতে পারবেন না। প্রত্যেকটা টিচার কিন্তু যথেষ্ট পরিশ্রম করে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করে এখানে, হ্যাঁ। প্রাইমারি অ্যাডভান্স কোর্সের ফি কত? আমাদের যে প্রাইমারি অ্যাডভান্স কোর্স, প্রত্যেকটা অ্যাডভান্স কোর্সগুলো প্রাইমারি এবং নিবন্ধনে অ্যাডভান্স কোর্স চলছে আমাদের, প্রাইমারি এবং নিবন্ধন এখানে হিউজ পরিমাণ ক্লাস, প্রায় 100টি নাকি, হ্যাঁ 100-র উপরে ক্লাস, প্রায় 100টি ক্লাস এবং পরীক্ষা পাচ্ছেন, হ্যাঁ। ওকে, অ্যাডভান্স কোর্স কি বলছে, আন্তর্জাতিক সাধারণ কি আসবে? অবশ্যই স্যার। ওকে, অনেকেই কমেন্ট করেছেন প্রাইমারি থেকে কি 11 থেকে 20 একটু সিলেবাস কম না স্যার? 11 থেকে 20 গেটটা ডিপেন্ড করে আপনি কোন মন্ত্রণালয় বা কোন অধিদপ্তরে পরীক্ষা দিচ্ছেন তার উপরে, হ্যাঁ, এবং এখানে সরাসরি অনেকগুলো রিটেন পরীক্ষা হয়ে যায়। তো এটা শুধু এমসিকিউ সিলেবাস গুলো দেখালাম, রিটেনের সিলেবাস রয়েছে, হ্যাঁ। এবং যে সকল চাকরির পরীক্ষাগুলো রিটেনে হয় আপনাকে রিটেন প্রিপারেশন নিতে হয়, কিন্তু অর্থাৎ 11 থেকে 20 গেটের যে মানে সিলেবাস যে কম প্রাইমারি থেকে তা না, বরং প্রাইমারিতেই কম, 11 থেকে 20 গেটে বেশি হয়ে থাকে। তবে হ্যাঁ, আপনি 20 গেটের পরীক্ষা দিচ্ছেন, 20 গেটের পরীক্ষা দিতে গিয়ে আপনাকে সব পড়তে হবে না, 11 গেটের পরীক্ষা দিতে গিয়ে দেখবেন অনেক কিছু পড়তে হবে আপনাকে। ওকে, তাহলে এখন আমি একটু কথা বলছি প্রাইমারি যে অ্যাডভান্স কোর্স হয়েছে, প্রাইমারি এবং নিবন্ধন, হ্যাঁ। আপনাদের এখানে কোর্স ফিটা সম্ভবত এখন চলছে কত টাকা? 5,000 টাকা। বর্তমানে কোর্স ফি চলছে 1,000 টাকা। মানে এইটা কেন অনেকের কাছে মনে হতে পারে স্যার এত টাকা কোর্স ফি কেন? স্যার এটা তো আপনার কোর্সটা 2 মাস চলবে না বা 6 মাস চলবে না। একটা হচ্ছে এই কোর্সটা কতদিন চলবে? আপনাদের সার্কুলার হবে, সার্কুলারে আপনারা কি আবেদন করবেন, পরীক্ষা দিবেন, এই কোর্স চলমান থাকবে, আপনার বেসিক থেকে শুরু করা হবে, অনেকগুলা ক্লাস পাবেন, অনেকগুলা পরীক্ষা পাচ্ছেন, তার জন্য কোর্স ফি। এটা 1 মাস বা 2 মাসের কোনো কোর্স না, আপনার বেসিক ভিত্তিটা মজবুত করা হবে, হ্যাঁ। পাশাপাশি কিন্তু আপনাকে পড়ানো হবে, যেটাকে আমরা সহজভাবে বলতে পারি বেসিক টু অ্যাডভান্স। এটা প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ, এবং রয়েছে এনটিআরসি অ্যাডভান্স লাইভ ব্যাচ, প্রিলি এবং রিটেন। এনটিআরসি এর ব্যাপারটা হচ্ছে প্রিলি এবং রিটেন। রিটেন বলতে কি, রিটেনের যে একটা হালকা ধারণা সেটা আপনাকে দেওয়া হবে, শুধু প্রিলি না। প্রিলি তো পাস করবেন। আমাদের এখানে আমি আপনাকে বলতেই পারি, আমাদের এখানে আপনারা অ্যাডভান্স কোর্স করার পরে এমন কেউ মানে কাউকে পাওয়া যাবে না যে আমি নিবন্ধন কোর্সে আমি টিকবো না। 100% আপনার গ্যারান্টি দিয়ে উত্তীর্ণ আপনি হবেন। এবং একটা কথা কিন্তু আমরা বলেই থাকি যে আমাদের বিদ্যালয়তে আপনি কোর্স করেছেন বাট নিবন্ধনে টিকবেন না, এটা হতেই পারে না। এখন আপনি যদি 0 থেকে শুরু করেন, প্রাইমারি অ্যাডভান্স কোর্সের কথা বলি, 0 থেকে যদি প্রাইমারি অ্যাডভান্স কোর্সটা শুরু করেন, আপনি এখন থেকে শুরু করলে প্রাইমারি পরীক্ষা টিকবেন না এমনটা হতে পারবে না। ওকে, কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে, কারণ খালি আমি বিদ্যালয়তে ভর্তি হয়ে গেলাম, বিদ্যালয় আমাকে উত্তীর্ণ করে দিবে তা কিন্তু নিজেকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজেকে পড়া মানে ওই পড়ার টেবিল, বই, হ্যাঁ, খাতা কলমকে নিজের সঙ্গী বানাতে হবে, মোবাইলকে নয়। ওকে, 11 থেকে 20 গেটের জন্য একটা এক্সাম ব্যাচ খুলে একজন লিখেছেন জাকিয়া, 11 থেকে 20 গেটের এক্সাম ব্যাচ আছে, বিভিন্ন রকম এক্সাম হয়ে থাকে, যার কারণে একটু ঝামেলা হয়ে থাকে এখানে। স্যার নিবন্ধনের রেজাল্ট কবে? উজ্জ্বল খান লিখেছেন। নিবন্ধনের রেজাল্টটা আশা করা যায় এই সপ্তাহের মধ্যে বা নেক্সট উইকের মধ্যে দিয়ে দিবে এক কথায়, হ্যাঁ। আশা করি 7 তারিখের মধ্যেই রেজাল্টটা পেয়ে যাবেন। ওকে, অ্যাডভান্স কোর্স কবে থেকে স্টার্ট হবে স্যার? মুন তালুকদার লিখেছেন। অ্যাডভান্স কোর্স আমাদের হচ্ছে ভর্তি প্রসেসিং রয়েছে, সম্ভবত 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে এটা। এরপরে 11 থেকে 20 গেটের কোর্স ফি কত স্যার? 11 থেকে 20 গেটের কোর্স ফিটা 11 থেকে 20 গেটের কোর্সটা হচ্ছে আমাদের 6 মাস ব্যাপী ক্লাস, হ্যাঁ।
এটা চার্জ চলবে কয় মাস? 6 মাস চলবে 11 থেকে 20 গ্রেডের কোর্সটা। এই 6 মাসের মধ্যে আপনাকে এখানে কিন্তু ফুল প্রিপারেশন দেওয়া হবে। আর এটার কোর্স ফিটা হচ্ছে 2550 টাকা। হ্যাঁ, 2550 2550 টাকা সহজ কথা। হ্যাঁ, এটা হচ্ছে 11 থেকে 20 গ্রেডের কোর্স কিন্তু 2550 টাকা 11 থেকে 20 গ্রেডের জন্য। স্যার মোবাইল না নিলে তো আপনাদের কথা শুনি না, সেটা শুনবেন অবশ্যই, ফ্রি টাইম থাকবে তার জন্য অবশ্যই। দেখা যাচ্ছে ওই ভালো কাজের জন্য সন্ধ্যার পরে পড়তে বসার আগে একটু ফোন নিলাম হাতে, এই যে ফোন হাতে নিলাম, হঠাৎ করে আগে দেখি 12টা বেজে গেছে। সময় দিতে 12টা বাজে তা না, আমার 12টাও বেজে যায়। হ্যাঁ, ওকে। অডিটর এবং জুনিয়র অডিটর সম্পর্কে জানতে চাই কিভাবে পড়তে হবে। রৌফ হোসাইন সাগর লিখেছেন, অডিটর পরীক্ষা মনে হয় সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, খুব শীঘ্রই হবে। জুনিয়র অডিটর ঈদের আগে হয়ে যেতে পারে। হ্যাঁ, সাম্প্রতিক সময় আমরা হচ্ছে এই প্রতিনিয়তই আপনাদের জন্য এই যে দুপুর 3টা থেকে এখানে আপনাদের জন্য বিভিন্ন কোর্সের এবং মানে কোর্সটাতে বিভিন্ন পদের যে পরীক্ষাগুলো দিবেন তার জন্য বিভিন্ন লাইভ আমরা নিয়ে আসবো আগামীকাল থেকে। হ্যাঁ, এবং লাইভ গুলো কিন্তু ক্লাসের মতো হবে, আপনারা প্রশ্ন সমাধান পাবেন। আজকে আমরা প্রাথমিক আলোচনাটা করলাম এবং সিলেবাস গুলো আপনাদেরকে দিলাম আর কি। আমাদের এই লাইভটি সেশনটি প্রতিদিন 3টা থেকে, আমি আপনাদের জাস্ট একটু যদি বলি, আমাদের 3টা টাইমে আমাদের লাইভ গুলো সেশন হবে। আমাদের হচ্ছে 3টা থেকে, হ্যাঁ, দুপুর 3টায় যেটা, এটা আপনারা পাবেন এখানে প্রাইমারি বেস, প্রাইমারি সম্পর্কে জানতে পারবেন। আপনারা এখানে জানতে পারবেন এনটিআরসি বেস, এনটিআরসি এবং কি 11 থেকে 20 গ্রেড। আমাদের 7টা থেকে লাইভ চলছে, সন্ধ্যা 7টা থেকে। এখানে জাস্ট বিসিএস রয়েছে, বিসিএস সঙ্গে লাইভ হচ্ছে এবং 9টায় আরেকটা লাইভ হচ্ছে আজকে থেকে 9:30। হ্যাঁ, 9:30 থেকে। এটা হচ্ছে নিবন্ধন এনটিআরসি রিটেনের জন্য, এনটিআরসি রিটেন। আমাদের এই টাইমগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আপনারা এই নির্দিষ্ট টাইমগুলো আপনার পছন্দের যে সেক্টরটা রয়েছে আপনি অবশ্যই সেই সময়টাতে জয়েন করবেন আমাদের বিদ্যালয় ফেসবুক লাইভে। টাইম মানে আপনাদের টাইম যেন কিল না হয় যে স্যার বিদ্যালয় লাইভ কখন হয়, নোটিফিকেশন কখন আসে, দেখতে পাই না, বুঝতে পারি না। তো এই টাইম নির্দিষ্ট আমরা টাইম 7টা এবং 9:30 এই 3 টাইমে আপনাদের লাইভ হচ্ছে। 9:30 হবে কি নিবন্ধন লিখিত পরীক্ষার উপরে, 7টায় হচ্ছে আপনাদের বিসিএস এর উপরে এবং 3টায় চলবে প্রাইমারি, নিবন্ধন এবং 11 থেকে 20 গ্রেড এই ক্লাসগুলো। ওকে, 11 থেকে 20 স্পেশাল কেয়ার স্টার্ট হবে কবে থেকে? এটা খুব শীঘ্রই স্টার্ট হবে। আমাদের সম্ভবত ম্যাক্সিমাম ক্লাসগুলো 2 তারিখ থেকে স্টার্ট হবে। আর কোনো কোনো ক্ষেত্রে ক্লাসগুলো হবে 10 তারিখ থেকে। 2 তারিখ একটা স্লট এবং আরেকটা হচ্ছে 10 তারিখ। এই 2 দিনের মধ্যে 10 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি। 10 তারিখ হওয়ার সম্ভাবনা বেশি। 10 তারিখ সম্ভাবনা 10 মে। হ্যাঁ, 10 মে থেকে আপনাদের মানে ম্যাক্সিমাম ক্লাসগুলো শুরু হয়ে যাবে। অ্যাডভান্স কোর্সগুলো মনে হয় 10 তারিখ থেকে শুরু হবে। 10 তারিখ থেকে শুরু। ওকে, যাই হোক, তো এখন কথা হচ্ছে যে আপনারা এখানে কিন্তু যে যারা হচ্ছে ভর্তি হতে আগ্রহী, ব্যাপারটা হচ্ছে এরকম, লাইভ ক্লাস না, লাইভ ক্লাসটা আমাদের দেখা যাচ্ছে খুব শর্ট টাইম হয়ে থাকে, 30 মিনিট 40 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই যে অংশগুলো হচ্ছে এটা কিন্তু হালকা, এখানে কিন্তু আপনাকে একদম চাইলেও আমি সবকিছু দিতে পারবো না। না, তবে যেটা আমাদের টার্গেট থাকবে সেটা হচ্ছে আপনি কোচিং না করেও কতটুকু নিজেকে প্রস্তুত করতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া বিদ্যাবাড়ির একটা উদ্যোগ। তবে অবশ্যই আপনি যদি একটা চাকরি নিশ্চিত করতে চান তাহলে একটু ব্যাচের দিকেও আসতে হবে, কারণ হচ্ছে সেইখানে আপনি দীর্ঘ সময় নিয়ে পড়াশোনা করতে পারবেন, যেটা আমাদের ফ্রি দেওয়া সম্ভব হয় না, কারণ একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার থাকে। আমরা সর্বোচ্চ 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইভ নিতে পারবো, কিন্তু ক্লাসগুলো কিন্তু আমাদের 2 থেকে 4 ঘন্টা করে হয়। ক্লাসগুলো যে 2 ঘন্টা করে হয়, এই ক্লাসগুলোতে কিন্তু আপনার একটা টপিক একদম বেসিক থেকে শুরু করে কিন্তু আপনাদের শুরু করা হয়। আচ্ছা, অনেকেই লিখেছেন অ্যাপের ব্যাপারটা। হ্যাঁ, অ্যাপ নিয়ে কথা বলি। বিদ্যাবাড়ি অ্যাপ মানে আমাদের অনেকের হচ্ছে মানে কি বলবো, মানে এটাকে মানে ব্যাড আঙ্গিকে চলে গেছে অ্যাপস এর ব্যাপারটা। অ্যাপস নিয়ে একটু কথা বলি স্যার। অ্যাপস অর হচ্ছে ওয়েবসাইট। আমাদের বিদ্যাবাড়ি অ্যাপস ওকে, বর্তমানে ওকে আছে, কিন্তু ফ্যাক্টটা হচ্ছে আমাদের যে আগের অ্যাপসটা ছিল, আগের অ্যাপসের নামটাও কি ছিল? বিদ্যাবাড়ি ছিল। বর্তমান যে অ্যাপস এটার নামও বিদ্যাবাড়ি। এই যে নামটা সংঘর্ষ হয়েছে, হ্যাঁ, কপিরাইট হয়েছে নাম, যার কারণে গুগল থেকে এটা দিচ্ছে না, ছাড়পত্র দিচ্ছে না। হ্যাঁ, তো যার কারণে ওরা হচ্ছে 14 দিন রিজার্ভ রেখেছে, আটকে রেখেছে। এটা সম্ভবত এই সপ্তাহে শেষ হয়ে যাবে টাইমটা। এই সপ্তাহে শেষ হয়ে গেলে আমরা এটা পেয়ে যাব, আর আমরা এটা পেয়ে গেলেই কিন্তু আপনাদের মাঝে এটা ছড়াইতে পারবো, মানে দিতে পারবো আপনাদেরকে। হ্যাঁ, তো ওই যে 14 দিনের মানে অ্যাপস গুগল প্লে স্টোর থেকে এটা রেস্ট্রিকশন করে দিয়েছে, যার কারণে আমরা চাইলেও অ্যাপসে দিতে পারছি না। এটা বুঝতে পারছি আশা করি। তো গুগল প্লে স্টোরে অনুমতি দিচ্ছে না আমাদের অ্যাপস নেওয়ার জন্য, এটা 14 দিনের রেস্ট্রিকশন দিয়েছে। এই রেস্ট্রিকশন টাইমটা পার হয়ে গেলেই কিন্তু অ্যাপসটা আমরা পেয়ে যাব, তখন কিন্তু আপনাদের এই অ্যাপস দিতে পারবো। এবং এই অ্যাপসটা যখন হবে তখন কিন্তু অনেক নতুন নতুন ফিচার আসবে। কি কি ফিচার আসবে এখন সেটা বলছি না, আপনাদের মাঝে লাইভে সেটা নিয়ে আসবো, অ্যাপসের নতুন ফিচার নিয়ে ইনশাআল্লাহ। তো আসেন, যার কথা বলছিলাম প্রাইমারি 11 থেকে 20 গ্রেড এবং নিবন্ধন অ্যাডভান্স প্রস্তুতিগুলো নিয়ে। তো যারা অ্যাডভান্স প্রস্তুতি নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা বিদ্যাবাড়ি আপনাদের সঙ্গে রয়েছে, আপনি বিদ্যাবাড়ির সঙ্গে থাকতেই পারেন। ওকে স্যার, আমার 10 মে কারিগরি অধিদপ্তরের পরীক্ষা রয়েছে। ওকে আবু সাজু, আপনার জন্য শুভকামনা রইল।
আচ্ছা, প্রাইমারিতে কাট মার্কস কত থাকে স্যার? প্রাইমারিতে কাট মার্কস এটা আলোচনা করে থাকি আমরা কিন্তু, হ্যাঁ এবারও প্রায় মোটামুটি ডিপেন্ড করে জেলা ভিত্তিক এবং প্রশ্নের একটা অনুযায়ী। কাট মার্কস থাকে, প্রাইমারিতে কিন্তু একটা কাট মার্কস থাকে না। না 11 থেকে 20 গ্রেডের ক্লাসে ভর্তি হলে শীট আপনারা কিভাবে দিবেন? শীট আমরা আপনাদেরকে কুরিয়ার মাধ্যমে দিব, যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে শীটটা কিন্তু আলাদা। হ্যাঁ, কোর্স ফি কত টাকা জানেন লিখেছেন? আচ্ছা, কোর্স ফি 11 থেকে 20 গ্রেডে কোর্স ফি বলেছি স্যার 2550 টাকা হচ্ছে কোর্স ফি। 2550 টাকা কোর্স ফি 11 থেকে 20 গ্রেড। আর প্রাইমারি এবং নিবন্ধনের জন্য কোর্স ফিটা হচ্ছে 5000 টাকা। ওকে, নিবন্ধন রেজাল্ট কবে দিবে? নিবন্ধন রেজাল্ট আশা করি এই সপ্তাহে বা মানে নেক্সট উইকের মধ্যে দিয়ে দিবে আপনাদেরকে। আলোচনা হচ্ছে, দিয়ে দিতে পারে যে কোনো সময় আর কি। ওকে স্যার, আপনাদের বই কিভাবে হাতে পাবো? আমাদের বই হাতে পাওয়ার জন্য আপনারা আমাদের যে হটলাইন নম্বরগুলো রয়েছে হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা ভর্তিকৃত, তবে অবশ্যই ভর্তিকৃত ছাড়া আমাদের বইগুলো কিন্তু বাইরে দেওয়া হয়। শীটগুলো বইগুলো বিশেষ করে মডেল টেস্টগুলো সবার জন্যই, হ্যাঁ মানে যেটা সবার জন্য সেটা আমি বলে রাখি আর কি। ওকে, তো এতটুকুই আজকে আলোচনা। আগামীকাল 3টা থেকে শুরু হচ্ছে আমাদের স্পেশাল আলোচনা এই কোর্সে, অর্থাৎ এই 3টা থেকে শুরু হচ্ছে আপনাদের টপিক বিষয় ভিত্তিক আলোচনাগুলো। হ্যাঁ, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, ম্যাথ, হ্যাঁ কম্পিউটার, প্রত্যেকটা বিষয় ভিত্তিক আলোচনা হবে 3টা থেকে। হালকা কিছু সময়ের জন্য হলো আপনাদের জন্য আলোচনা হবে, পরামর্শমূলক লাইভ গুলো, এক কথায় হ্যাঁ পরামর্শমূলক লাইভ ক্লাসগুলো। ওকে আনোয়ার ভাই, কি অবস্থা তাহলে? কেমন মনে হয় মানে এই কোর্সটা ওদের জন্য কেমন হবে? না, আমার মনে হয় এটা হচ্ছে ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ, এটা সবারই ক্লাসটা করা উচিত। এবং যেহেতু আমরা ফ্রি সার্ভিসটা দিচ্ছি, সবাইকে আবারও বলে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সার্ভিস। এটা পেতে হলে আপনাদেরকে সময় মতো আমাদের পেজে আসতে হবে, এবং আমরা চেষ্টা করব সবসময় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তবে এটাও বলে নেই, আপনি যদি আশা করেন যে আমি একটা 1 ঘন্টার লাইভে আপনাকে সম্পূর্ণ একটা টপিক একদম A to Z শেষ করে দিব, এটা সম্ভব হবে না। তবে এতটুকু বলতে পারি, আপনার একটা চাকরির প্রিপারেশন ভালো করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য যতটুকু দরকার, সেটা সর্বোচ্চ চেষ্টা থাকবে বিদ্যাবাড়ির পক্ষ থেকে। আচ্ছা, একজন লিখেছেন স্যার আমার ভূমি রেকর্ড জরিপে 11 থেকে 20 গ্রেডে চাকরি পড়াবেন কিনা? ভাই আমার 11 থেকে 20 এর মধ্যে ভূমি রেকর্ডটা কি 8ম গ্রেডে নাকি 7ম গ্রেডে? 11 থেকে 20 এর মধ্যে কিনা, যেহেতু 11 থেকে 20 এর মধ্যে, তার মানে ওইটাও এখানে অন্তর্ভুক্ত থাকবে। সম্প্রতি যে সার্কুলারগুলো হলো আর কি, ভূমি জরিপ, প্রাণী সম্পদ, কিন্তু অনেক সার্কুলার রয়েছে, হ্যাঁ রেলওয়ে, সবগুলোর জন্যই, প্রাণী সম্পদ অধিদপ্তরের যেটা, সেটার জন্যও কিন্তু আমাদের 11 থেকে 20তম গ্রেডের। হ্যাঁ, তার প্রাইমারিতে এবার সার্কুলার কবে দিতে পারে? আবার সার্কুলারটা হয়তো বা কাছাকাছি আইডিয়া করে যেটা বলা যেতে পারে, হয়তো নভেম্বর বা ডিসেম্বরের দিকে সার্কুলারটা হতে পারে, বছরের শেষের দিকে দিতে পারে। ওকে স্যার, আমাদের আগের রেকর্ড ক্লাসগুলো কি আবার পাওয়া যাবে? যে আপনারা পাবেন স্যার, রেকর্ড সবগুলো ক্লাস পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, ওকে। বিসিএস এর কোর্স ফি কত প্লিজ বলুন? আচ্ছা, দীপু রঞ্জন কুমার কি কর্মকার লিখেছেন বিসিএস এর কোর্স ফি 47 এবং 48 এর জন্য আমাদের কোর্স ফি চলছে 47। যে এখানে 47 এখন আমার বিশেষ ছাড় চলছে, মেগা ছাড় চলছে, বিশেষ ছাড় মানে মেগা ছাড় চলছে। আর এছাড়া 47 এ আপনি কিন্তু ভর্তি হতে পারছেন মাত্র 4000 টাকায়। 47 এর জন্য বিশেষ ডিসকাউন্ট চলছে আপাতত সময়। হ্যাঁ, ওকে, তাহলে আজকে এতটুকুই রাখি আনোয়ার ভাই। তো অনেক আলোচনা করলাম মোটামুটি ভাবে ওদের জন্য। এটা আজকে আলোচনা হচ্ছে অনেকের না জানা অনেক কথা। কালকে থেকে পুরোদমে ক্লাস হবে। হ্যাঁ, কালকে থেকে ইনশাআল্লাহ পুরোদমে আপনাদের এই ক্লাস শুরু হয়ে যাচ্ছে, এবং আপনারা মূল ক্লাস করতে চাইলে অবশ্যই আমাদের মূল ব্যাচে আসতে হবে। তো যারা ভর্তি হতে চান, অনেকেই অ্যাডভান্স কোর্স করতে চান, অনেকেই ইনবক্স করেছেন পার্সোনালি যে স্যার অ্যাডভান্স কোর্স করতে চাই, অ্যাডভান্স কোর্স কবে থেকে আসবে? তো তাদের জন্য অ্যাডভান্স কোর্সটা নিয়ে আসলাম এইখানে। হ্যাঁ, ওকে, তাহলে আপনাদের এখানে শেষ করে যাচ্ছি। বিদ্যাবাড়ির শুভাকাঙ্ক্ষীদের জন্য আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে সবার একটা চাহিদা থাকে প্রতিদিন পত্রিকার পাতায়। আপনাদের এটা একটু বলে দেই, সেটা হচ্ছে আমরা যেহেতু আপনাদের জন্য একটা ফ্রি সার্ভিস চালু করছি, প্রতিদিন হবে 3টা, 7টা এবং 9টায়। সুতরাং আমরা পত্রিকার পাতাটা আপাতত বন্ধ রাখছি, আপনাদেরকে আরেকটু প্রস্তুত করে নিতে। পত্রিকার পাতা আবার চলবে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় পর। ওকে, আচ্ছা, হৃদয় ভাই লিখেছেন, খুব সুন্দর কথা লিখেছেন স্যার, 11 থেকে 20 গ্রেডের ক্লাসটা রাতে হলে জব হোল্ডাররা জয়েন করতে পারতাম। হৃদয় ভাই, হ্যাঁ আপনাদের জন্য একটা সুখবর খুব সাম্প্রতিক সময় দিব। আপনাদের একটা নতুন ব্যাচ হবে 11 থেকে 20 গ্রেডের, যে ক্লাসগুলো সব সময়ের একটা ফিক্সড টাইম থাকবে রাত 9টায়। এবং আপনারা জানেন, আমরা বিদ্যালয়ে যারা প্রাক্তন স্টুডেন্ট বা পুরাতন স্টুডেন্ট, তারা জানেন যে বিদ্যালয়ে ব্যাচের টাইমগুলো ছিল এলোমেলো, তাই না? যে আজকে একটা ব্যাচে ক্লাস হচ্ছে 3টায়, কালকে হচ্ছে 5টায়, তারপরে 7টায়। বাট এই টাইমটা কিন্তু আপনারা পাচ্ছেন এখন থেকে ফিক্সড, অর্থাৎ আপনি 3টার ব্যাচে ভর্তি হলে প্রতিদিন আপনার ক্লাসটা ঠিক 3টাতেই হবে। আপনি 9টার ব্যাচে ভর্তি হলে প্রতিদিন আপনার ক্লাসটা ঠিক 9টাতেই হবে। অর্থাৎ টাইমটা ফিক্স করে দেওয়া হচ্ছে যেন আপনাদের ভোগান্তিটা না হয়। এটা অনেকেই ভোগান্তি হয়ে থাকে, তো যার কারণে এই মাস থেকে, অর্থাৎ মে মাস থেকে, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে নির্দিষ্ট সময় আপনাদের ক্লাসগুলো। ওকে,
প্রাইমারির জন্য ক্লাস করতে চাই অবশ্যই উমা হাবিবা। প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে ভর্তি ফি কত লিখেছেন? প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে ভর্তি ফি কত? প্রাইমারি অ্যাডভান্স ব্যাচে ভর্তি ফি চলছে এখন 5,000 টাকায়। 48 বিসিএস কোর্স সম্পর্কে কিছু জানার। 48 বিসিএস বলতে কি, বিসিএস এর সকল বিষয়গুলো যেটা হয়ে থাকে আপনারা হচ্ছে 48 কেন 47 48 সবগুলো জানতে পারবেন বিসিএস নিয়ে। তো বিসিএস এর ক্ষেত্রটাতে আলাদা করে রাখছি আমরা। হ্যাঁ, বিসিএস এর কোর্স রাতে যে লাইভ সন্ধ্যা 7টা থেকে, হ্যাঁ সন্ধ্যা 7টা থেকে সন্ধ্যা 7টায় বিসিএস এর যে লাইভটা হবে এটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে। ওকে, তো আজকে আর কথা না বলি, অনেক কথা বলে ফেলেছি, আজকে এখানে বিদায় নিয়ে নিই। হ্যাঁ, এখানেই আজকে শেষ করি আমরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবং অবশ্যই আপনারা আগামীকাল থেকে 3টা টাইমে একদম খাতা কলম নিয়ে বসবেন, নোট করে রাখবেন, ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।